বলা হচ্ছে যে আমেরিকার যে পররাষ্ট্রনীতি তাতে বেশ কিছুটা পরিবর্তন আসছে, বলা যেতে পারে একটা আমূল একটা পরিবর্তন আসছে। এমনকি একটা আভাসও দিয়েছেন বর্তমান নিরাপত্তা পরিচালক তুলসি গাবার্ড। সম্প্রতি তিনি একটি বক্তব্যে এটি যেমন উল্লেখ করেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের জন্য তাদের যেই ডিপ স্টেটের কর্মকাণ্ড এগুলি শেষ হয়ে গেছে, এরকম একটি রেজিম চেঞ্জ শেষ হয়ে গেছে, এরকমটি তিনি ঘোষণা দিয়েছেন। এর আগেও আমেরিকার প্রেসিডেন্ট তিনি ঘোষণাটি দিয়েছিলেন যে তারা এই কাজে আর যুক্ত থাকবেন না। আসলে সেটি হলো কিনা সেটি যেমন একটি প্রশ্ন, এর বাইরে আমরা দেখছি যে আমেরিকার সঙ্গে ভারতের চুক্তি হয়েছে, আমেরিকার সঙ্গে চায়নার চুক্তি হয়েছে। সেই সব চুক্তির ক্ষেত্রে বাংলাদেশে কোনো প্রভাব পড়ছে কিনা, মূলত এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। কারণ বাংলাদেশে যে বর্তমান সংকট, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা বোধ করেন, তারা মনে করেন যে এটি শুধুই বাংলাদেশের সংকট নয়, এটি পুরোটাই ওই অঞ্চলের সংকট। ওই অঞ্চলে এখন আমেরিকার পররাষ্ট্র নীতি সত্যি বদল হয়েছে কিনা, ভারত চায়না কি করছে এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রভাব কি, মূলত এটি নিয়ে যেমন কথা বলবো, সেই সঙ্গে আপনারা এরই মধ্যে অনেকেই জানেন যে ভারত একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও আমরা শুনতে পাচ্ছি। এরই মধ্যে তারা বেশ কিছু, বিশেষ করে আকাশ সীমায় তারা বেশ কিছু ঘোষণা দিয়েছে, যেমনটি তারা পাকিস্তানের ক্ষেত্রে করেছিল। এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা, এবং আমার সঙ্গে কলকাতা থেকে রয়েছেন সাংবাদিক তরুণ ঘোষ। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। তরুণ ঘোষ, আপনি বিভিন্ন নমস্কার। সময় চাঞ্চল্যকর খবর দিয়ে পুরো বাজিমাত করে দেন। কখনো হয় কখনো হয় না, এমনটি অভিযোগ রয়েছে। কিন্তু যে সমস্ত খবর আপনি দেন তার মধ্যে বলা যেতে পারে এই সপ্তাহে আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর দিয়েছেন। সেগুলি যদি আগে একটু আপনার মুখেই শুনি, আমার দর্শকরা শুনতে চায় নিশ্চয়ই। আমার প্রথম বলতে হবে যে কোনটা হয়নি সেটা আচ্ছা, আগে সেই প্রসঙ্গে না যাই। হ্যাঁ, পয়েন্ট আউট করুন। না 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 না, আপনি যদি বলেন যে আপনার কিছু কথা আপনি বলেছেন সেটা হয়নি, হ্যাঁ আমি বলেছি, সেটা হয়তো অনেক আগে বলেছি, 2 মাস বাদে সেটা ঘটনাটা প্রতিফলিত হয়েছে। আমি আগে বলে ফেলি, যখন বলি তখন দেখা যায় যে হচ্ছে না, তারপরে 2 মাস বাদে কি 3 মাস বাদে যখন ঘটনাটা হয় তখন মানুষের মন থেকে না ইরেজ হয়ে যায়। আমরা যেমন লেখাপড়া করতে যখন যাই তখন যেমন আমরা রেগুলার পড়াশোনার মধ্যে না থাকলে পরে আমাদের পুরনো পড়া মনে থাকে না, এটাও তাই। আর আমি তো রোজ রোজ একই জিনিস বলতে পারবো না, ফলে কিছু কিছু এরকম ঘটনা ঘটে, মানুষ ভুল বোঝে, পরে সেগুলো ঠিক হয়ে যায়। যাই হোক, আপনার দ্বিতীয় প্রশ্ন আপনি কি বলছেন বলুন, আমি আপনার প্রশ্নের হারিয়ে ফেললাম। ও, প্রশ্নটি হচ্ছে যে আপনি বলছেন যে ভারত বাংলাদেশে আক্রমণ করবে। ভারত যে প্রস্তুতি নিয়েছে তাতে করে তারা একটা মহড়া করবে। কিন্তু আপনি আপনি যেই তথ্যগুলো দিয়েছেন তাতে করে ভারত বোধহয় বাংলাদেশে আক্রমণ করতে যাচ্ছে। ফেনী থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে। এরকম কিছু খবর আপনি দিয়েছেন। হুম হুম হুম, আমি দিয়েছি। জি। দেখুন, ভারত কখনোই চায়নি বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক। কারণ যে দেশটাকে স্বাধীন করেছে ভারতবর্ষ, সেই দেশের ওপরে কোন রকম হামলা চালান বা ভারত চালাক, এটা ভারত কোনোদিনও চায়নি। যার জন্য আমাদের সেনাপ্রধান ভূপেন্দ্র দ্বিবেদী বেশ কয়েকবার আপনাদের সেনাপ্রধানকে এ ব্যাপারে কিন্তু ফোন করে সতর্ক করেছেন, এবং একবার বলেছেন যে আমরা কখনোই চাই না বাংলাদেশের মানুষের বুকে ভারতের গুলি লাগুক। এই কথাটা কিন্তু প্রত্যেকটা কাগজে বেরিয়েছিল, সেই খবরটা আমি আগে করেছিলাম। তো এখন একটা বিড়ালকে যদি বাঘ ছেড়ে দেন, একটা বিড়ালকেও যদি আপনি ক্রমশ কোণঠাসা করেন না, কোণঠাসা করতে করতে একসময় বিড়ালটা কিন্তু এসে আমরা টুটি চিপে ধরবে। ভারতবর্ষে হয়ে গেছে তাই। একের পর এক বিতর্কিত মন্তব্য,
খোঁচা দেওয়া এবং উত্তেজনা সৃষ্টি করা। ভারতের মধ্যেও তো 140 কোটি মানুষ আছে, তাদেরও একটা মতামত আছে। এই যে প্রতিনিয়ত ভারতকে ছোট করা, ভারতকে খেপিয়ে দেওয়া, ভারত এটা কোনোভাবেই ভারতের মানুষ মানছে না। আর দেখুন, সরকার একটা নির্ভর করে ভোটের ওপরে, সরকারকেও কিন্তু ভোটের ওপরে নির্ভর করতে হয়। ভোটের নানান অঙ্ক রয়েছে। তো মানুষের যে এটা প্রতিবাদটা, সেটা বিভিন্ন জায়গায় যখন রেজিস্টার করা হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত, সোশ্যাল মিডিয়া মারফত, এখন সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে প্রত্যেক কটা জিনিস কিন্তু সবার ফোনে ফোনে ঘুরে বেড়ায়। আপনাদের ওখান থেকে যে সমস্ত, বাংলাদেশের ওখান থেকে যে সমস্ত ভিডিও, অডিও বার্তা, খবর এগুলো ছড়াচ্ছে, এবং স্বয়ং সরকার প্রধান, মানে তিনি যেভাবেই হোক না কেন, সরকার প্রধান তো এখন তিনি তিনি যেভাবে একের পর এক মানে বিতর্কিত মন্তব্য করে চলেছেন, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারত বেশ কয়েকবার এর প্রতিবাদ করেছে অফিসিয়ালি। রণধীর জয়সওয়াল শেষ যখন বিমস্টেকের মিটিং যখন হয়েছিল, সেই বিমস্টেকের মিটিং এ সাইড লাইনে আপনাদের এনএসএ খলিলুর রহমানকে সাইডে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেছিলেন যে আপনারা বলুন আপনাদের সরকার প্রধানকে যাতে এই জিনিসগুলো যাতে বন্ধ করা হয়, এতে আমাদের ভারতের আমরা অসুবিধার মধ্যে পড়ছি। কিন্তু তারপরেও দেখা গেল যে পাকিস্তানের একজন সেনাপ্রধান এলেন, সেনাপ্রধান আসার পরেতে একটা বই দেওয়া হলো তাকে, তার কভার পেজটা যেটা আছে খুবই বিতর্কিত। আর সেভেন সিস্টারটা হচ্ছে আমাদের সব থেকে স্পর্শকাতর ইস্যু। উনি ঢাকায় নেমেই প্রথম যে মানে মন্তব্যটা করেছিলেন যে সেভেন সিস্টার ভালো থাকবে না যদি আমরা ভালো না থাকি। এখান থেকে শুরুটা, বীজ বপনটা ওখানে। তারপরে তো পানি অনেকটা দূর গড়িয়েছে। এখন আমরা দেখলাম ভারত আকাশ মহড়ার ঘোষণা দিয়েছে 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। এইটি কি আসলে মহড়া নাকি এটা একটা যুদ্ধের প্রস্তুতি? এটা আমি বলতে পারবো না। দেখুন, এই মহড়া তো পাকিস্তানের সময় হয়েছিল মে মাসে। মহড়া চলছে, মহড়া চলছে, মহড়া চলতে চলতে সেদিনকেও আমি একজনের সঙ্গে লাইভ করছিলাম। আমি বলছিলাম যে পাকিস্তানকে মারবে, মেরে কোমর ভেঙে দেবে। আমার পুরোনো ভিডিও দেখবেন, মেরে কোমর ভেঙে দেবো। তো যেদিনকে আমি লাইভ করছি সেদিনকে আমি নিজেও জানি না যে সেদিনকে রাত্রিবেলা মেরে দিয়েছে। আমার স্ত্রী এসে আমায় খবর দিলেন যে খবর দেখো এই হচ্ছে। তখন আমি তাড়াহুড়ো করে লাইভ বন্ধ করে গিয়ে আমি খবর দেখতে বসলাম। এটা কখন হবে স্ট্র্যাটেজি করে হয়তো এগুলো, মানে আমরা জানতে পারবো না, সাধারণ মানুষ আমরা জানতে পারবো না, হওয়ার পর তখন জানতে পারবো। জি, বুঝতে যেমন, পেরেছি। হ্যাঁ বলো। আমি একটু সাবির মুস্তাফার কাছে যাই। সাবির মুস্তাফা, আপনি জানেন যে ভারতের যে নোটাম ঘোষণা করেছে, এটার কি বিশেষ কোনো আ প্রেক্ষাপট রয়েছে নাকি? আপনি দেখেন এখানে কিন্তু ২ টা জিনিস হচ্ছে। ভারতের যে পশ্চিম সীমান্ত পাকিস্তান, সেখানে ভারত একটা মহড়া শুরু করে দিয়েছে আজকে থেকে। এবং সেই মহড়াটা কয়েকদিন চলবে এবং সেখানে এটা বলা হচ্ছে যৌথ মহড়া। সেই মে মাসে ওই অপারেশন সিন্দুরের পর এই ১ম এত বড় একটা মহড়া ভারত করছে পাকিস্তান সীমান্তের কাছে, উপকূলের কাছে, আপনার গুজরাট আর রাজস্থানে। সেখানে ২৫,০০০ সৈন্য অংশগ্রহণ করবে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী সব মিলে। তো তার বিপরীতে পাকিস্তানও তাদের একটা নৌ মহড়া শুরু করবে ঠিক ভারতীয় উপকূলের কাছে, মানে বিপরীত দিকে। কারণ তারাও প্রস্তুত থাকতে চায় যে এই মহড়া যদি হঠাৎ করে মহড়া থেকে আক্রমণে পরিণত হয়, যাতে পাকিস্তান বাহিনীও এটা মোকাবেলা করার এবং এটার পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকে। পাকিস্তানও তাদের মধ্যাঞ্চলে ২ দিনের জন্য নোটাম দিয়েছিল যাতে কোনো সিভিলিয়ান এয়ারক্রাফট ওখানে চলাচল না করে। কিন্তু এরই মধ্যে ভারত আবার তাদের ইস্টার্ন থিয়েটার যেটা,
যেটা বাংলাদেশের উত্তরে এবং পূর্বে এই গোটা অঞ্চলে তারা নোটাম দিয়েছে, এবং এটা কিন্তু খুব সাধারণ একটা নোটাম না, কারণ এখানে নভেম্বর থেকে জানুয়ারি 3 মাস জুড়ে 4 দফায় নোটামটা দেওয়া হচ্ছে। অর্থাৎ ভারতীয় বিমান বাহিনী সেখানে অনেক ধরনের মহড়া এবং প্রশিক্ষণ করবে 4 দফায়, 1 দফায় না। পশ্চিম সীমান্তে কিন্তু হচ্ছে 1 দফায়। এটা কয়দিন চলবে এবং 10 তারিখে বোধহয় শেষ হয়ে যাবে, যদি না এর মধ্যে কোনো ঘটনা ঘটে যায়। তো এই সীমান্তে পূর্ব থিয়েটারে কি হবে সেটা তো তরুণ ঘোষ যেটা বলছেন, যে এটা তো ঘটনা ঘটার আগে কেউ জানবে না। ঠিক যেরকম রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে বেশ কয়েক দফা মহড়া করছিল এবং পশ্চিমা দেশগুলো খুব চিন্তিত হয়ে যাচ্ছিল যে এই মহড়া কি মানে আক্রমণের প্রস্তুতি নাকি। রাশিয়ানরা বলছিল না না না, এসব কিছু হবে না। হুট করে দেখা গেল যে 22 তারিখ ফেব্রুয়ারি 2022 তারা ঢুকে পড়লো ইউক্রেনে। সো মহড়া এক এক পর্যায়ে আক্রমণে পরিণত হতে পারে এবং ইতিহাসে সেটাই আমরা দেখেছি। কিন্তু ভারত যে কাজ করছে পূর্ব সীমান্তে, বাংলাদেশ, চীন এবং মিয়ানমার সীমান্তের ওই আকাশ সীমানা বরাবর, এখানে কিন্তু কোনো স্থলবাহিনী সম্পৃক্ত না। অর্থাৎ এখানে ওই যে ফেনীতে ঢুকে ফেনী কাট অফ করবে বা ওদিকে উত্তরে কোনো কিছু করবে, সেরকম কোনো পরিকল্পনা এখানে দেখা যাচ্ছে না, কারণ এখানে কোনো স্থলবাহিনী ইনভলভ না, কিন্তু বিমান বাহিনী ইনভলভ। অর্থাৎ তারা এটাকে একটা বার্তা হিসেবে দিচ্ছেন। বার্তাটা কার জন্য? চীনের জন্য, না বাংলাদেশের জন্য, না মিয়ানমারের জন্য? সেটা হলো কথা। যে যার রাজধানী থেকে বার্তাটা তার মতো করে রিড করবে। ভারতের একটা কনসার্ন অবশ্যই আছে। এই যে পাকিস্তানের যে জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল শামশাদ, মিহির শামশাদ, তিনি যে ঘুরে গেলেন এবং তিনি যে সম্বর্ধনা পেলেন বাংলাদেশে, এইটার পরে কিছু কিছু মানে সামাজিক মাধ্যমে বলেন বা কিছু সেমি একাডেমিক আলোচনা হয়েছে যে পাকিস্তান সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে ভারতের মিজোরাম সীমান্ত কাছে সেখানে কিছু রোহিঙ্গাদের নিয়ে একটা বাহিনী করতে পারে ভারতের ভেতরে নাশকতামূলক কাজ করার জন্য। এটা যদি, এই ধরনের কথাবার্তা যদি ভারত সিরিয়াসলি নিয়ে থাকে, তাহলে তো বাংলাদেশ ভারতের জন্য বা বাংলাদেশের যে সম্পর্ক পাকিস্তানের সাথে, সেটা ভারতের জন্য একটা হুমকিতে পরিণত হবে। তো হতে পারে যে এই হুমকিটা ভারত আমলে নিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশকে, যে বেশি বাড়াবাড়ি করো না। এখন আমি জানি না বাংলাদেশে যারা নীতি নির্ধারক, প্রফেসর ইউনূসের যারা উপদেষ্টা বা সামরিক বাহিনীর যারা উপদেষ্টা, তারা কি রিড করবেন ভারতের এই 3 মাস ব্যাপী বিমান মহড়ায়, এটা বলা মুশকিল। কিন্তু এখানে কোনো সন্দেহ নেই যে ভারত এটার মাধ্যমে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে। সেই মেসেজটা হয় বাংলাদেশ, নয় চীন। চীন আমার মনে হয় না এটা চীন। চীনের সাথে সম্পর্ক অন্য পর্যায়ে আছে এখন ভারতে, এই মেসেজ দেওয়ার পর্যায়ে নেই। কিন্তু বাংলাদেশের সাথে ডেফিনেটলি একটা মানে নাজুক পরিস্থিতিতে আছে সম্পর্ক। সাবির ভাই, আমাকে কুড়িগ্রাম থেকে একজন জানিয়েছেন যে সেখানে আর্মি ডিপ্লয়েড হয়েছে এবং তারা বস্তা দিয়ে ডিফেন্স তৈরি করেছেন। তো সেটা হতে পারে, কারণ আপনি দেখেন সীমান্তে কিন্তু সবসময় একটা ক্যাচাল লেগেই আছে। আমরা প্রতিনিয়ত ভিডিওতে দেখি যে বিএসএফ এই করেছে, বিজিবি গিয়ে ওই করেছে। সো একটা সীমান্ত কিন্তু বাংলাদেশ ভারত সীমান্ত কিন্তু একেবারে একেবারে যে সুন্দর করে মাপা এবং নিরীক্ষা করা সেরকম না। একদিকে কাঁটাতারের বেড়া আছে, আরেকদিকে একটু খোলা। কাঁটাতারের বেড়া বানানো নিয়ে অনেক সময় বচসা হয় এবং সো এটা হতে পারে যে ওখানে কিছু ডিফেন্স বলস্টার করা হচ্ছে, কারণ একটা মানে বিভিন্ন স্পটে টেনশন হতে পারে। কিন্তু এগুলা লোকালাইজড হতে পারে, এটা লোকাল সমস্যা হতে পারে। এটা একটা স্ট্র্যাটেজিক সমস্যা বা একটা বাংলাদেশ মনে করছে ওখান থেকে ভারত কিছু করবে, আমার মনে হয় না সেটা। কারণ ওখানে কিন্তু ভারতের সেনাবাহিনীর কোনো বিল্ড আপ নেই। আপনার তো একটা বিল্ড আপ থাকতে হবে। আপনার 20, 30, 40 হাজার সৈন্য ওখানে জড়ো করতে হবে কিছু করার জন্য। তো সেরকম তো বিল্ড আপ নেই। তরুণ ঘোষ, ভারতের সীমান্তে কি অবস্থা? আপনি একটু ভালো ধারণা দিতে পারবেন যে ভারতের এই মহড়া কি আসলেই যুদ্ধের প্রস্তুতি, নাকি আসলেই মহড়া, নাকি মানে ভারত সীমান্তে এক ধরনের প্রস্তুত আছে বলে আমি আরো 3-4 মাস ধরে শুনছি। আপনি যদি একটু বিষয়টা বলতেন। না, আমি আগেই বললাম যে এই ব্যাপারে কবে কি হবে না হবে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, কারণ না, আমার কাছে সীমান্তে এরকম কোনো সীমান্তে খবরও সেনা নেই। প্রয়োগ করা, এই ইস্ট এবার ফ্রন্টে ভারত বেশ কয়েকটি হেডকোয়ার্টারের দেখুন, মতো নির্মাণ করে। সেভেন সিস্টার্সে উনি যেটা বলছেন আমি ওনার সঙ্গে একমত নই। এই কারণে একমত নই, কারণ ইন্টেলিজেন্স মারফত আমরা যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে ওখানে বেশ ডিপ্লয়মেন্ট হয়েছে, প্রচুর ডিপ্লয়মেন্ট হয়েছে, এবং আমরা যতদিন শেখ হাসিনা ওইখানে
মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এটা আমাদেরও উচিত হয়নি যে ওই জায়গাটা 4,000 কিলোমিটারের ওপরে সীমান্তকে আমরা অরক্ষিত রেখে দেবো। একটা শোয়ে আপনি আমায় জিজ্ঞেস করেছিলেন কত বাংলাদেশি আমাদের ভারতে আছে, আমি বলেছিলাম 2 কোটির ওপর। আপনি খুব অবাক হয়েছিলেন। এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে এসআইআর করার পরে দেখলাম দলে দলে এখান থেকে এখন নিজেরা ভেগে যাচ্ছে। আজকেও বেরিয়েছে, প্রতিদিনই পালিয়ে যাচ্ছে লোকজন। তো যেখান থেকে বলছে আমরা 7 সিস্টার আক্রমণ করব, সেখানে ভারতবর্ষ খোলা রেখে দেবে কোনো সৈন্যবাহিনী না রেখে, আমার মনে হয় না। না, সেটা ওখানে ভারী ডিপ্লয়মেন্ট আছে, হয়তো দৃশ্য দেখা যাচ্ছে না, কিন্তু ডিপ্লয়মেন্ট আছে। আর মোদী সরকার আসার পরেতে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার গুলোকে, বর্ডার ইনফ্রাস্ট্রাকচার এমন ভাবে তৈরি করা হয়েছে যে যে কোনো জায়গায় আপনার এয়ারলিফটিং করার, C-130 বিমান নামা ওঠা, রানওয়ে তৈরি, রাস্তা তৈরি, সমস্ত কমপ্লিট। এবং 7 সিস্টার যেহেতু খুব একটা মানে নাট বলা যায়, ভারতবর্ষের একটা নার্ভ, ওইটুকু 22 কিলোমিটারের রাস্তা যদি কেটে দেয়, তাহলে পরে আমাদের দেশটা পুরো ভাগ হয়ে যাবে। সেইখানে এই পরিস্থিতিতে ভারত চুপ করে বসে থাকবে ডিপ্লয়মেন্ট না করে, এটা আমি মানতে পারি না। ডিপ্লয়মেন্ট আছে ওখানে, প্রচুর ডিপ্লয়মেন্ট আছে। এখন দেখুন এই যে সমস্যা যেটা 22 কিলোমিটারে রয়েছে না, ভারতবর্ষ এবার পার্মানেন্টলি এটাকে সমাধান করবে। এটা হচ্ছে যদি লাগে, যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে আদৌ, তাহলে পরে কিন্তু রংপুর হাতছাড়া হবে। এবং ওই যে আমরা মানে 7 সিস্টারের মালিক, আমাদের সমুদ্রের মালিকানা আমাদের, ওইটা ফেনী অব্দি কেটে দিয়ে ওটা নিয়ে নেবে। আপনি আজকে লিখে রেখে দিন, ডেট দিয়ে লিখে রেখে দিন, যদি আক্রমণ হয় তাহলে আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলছি যে আপনার এই দিকে যাবে, ওই দিকেও যাবে, অখণ্ড বাংলাদেশ থাকবে না। এবারে যেমন মানলে পরে অখণ্ড পাকিস্তান থাকবে না। কারণ রাজনাথ সিং কিন্তু একটা কথা বলেছিলেন, সার্ক্লিক হয়ে করাচি যাওয়া যায়, ওদিকে বালুচিস্তান অশান্ত। আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমাদের কাছে এসেছিলেন, বাগরাম এয়ারবেস ভারতের হাতে তুলে দিয়েছে চুক্তি করে, সেখানে ইন্ডিয়ান সোলজার ডিপ্লয় হয়ে গেছে, রানওয়ে ঠিক করা হচ্ছে, পাকিস্তানকে 3 দিক দিয়ে ঘিরছে। এক হচ্ছে আপনার আফগানিস্তান, 2 হচ্ছে এদিকে তালিবান, টিটিপির সঙ্গে একটা হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এদিকে ইন্ডিয়া, 3 দিক দিয়ে ঘিরছে। একে সিন্ধের লোক স্বাধীনতা চাইছে, সিন্ধবাসী যারা, পিওজেকে যারা আছে তারা ওখানে স্বাধীনতা চাইছে। আমার উপস্থিত আমার বন্ধু নিশ্চয়ই বলতে পারবেন এটা, এই খবরগুলো তিনিও নিশ্চয়ই রাখেন। জি। তো তারাও স্বাধীনতা চাইছে। বালুচিস্তানের স্বাধীনতা যে কোনো দিন ভারত যদি আক্রমণ করে, যে কোনো দিন ভারত স্বাধীন হয়ে যাবে। তাহলে একটা প্রদেশ গেল। গিলগিট যদি পিওজেকে যদি ভারত নিয়ে নেয়, ভারতের সঙ্গে যদি পিওজেকে মিলিয়ে নেয়, যদিও আমি অত্যন্ত বিরোধী এই অখণ্ড ভারতের, আমি অত্যন্ত বিরোধী। কারণ এই 20 মাইল ভেতরে ঢুকিয়ে নিয়ে আমাদের শান্ত ভারতটা অশান্ত হয়ে যাবে। তো যাই হোক, তাহলে পরে গিলগিট বালতিস্তান নেবে যদি নেয়, মানে যদি এগুলো হয়, তাহলে গিলগিট বালতিস্তান নেবে। গিলগিট বালতিস্তান নিলে সোজা ওখান থেকে বালুচিস্তান হয়ে, বালুচিস্তান ফ্রিডম ফ্রি হয়ে গেলে বালুচিস্তান হয়ে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো, ওখান থেকে ইরান হয়ে, তুর্কি হয়ে ইউরোপ। এটা হচ্ছে প্ল্যান। এবার সেটা কতটা বাস্তবায়িত হবে, কতটা হবে না, সেটা আমি এখন বলতে পারবো না, কারণ আমি তো সরকারের অংশ না। জি, জি। সেটাই বলতে বুঝতে পারবো। পেরেছি। ধরেন ছোটবেলা থেকেই শুনি বেলুচিস্তান স্বাধীন হয়ে যাচ্ছে। হ্যাঁ? একদম ছোটবেলা থেকে শুনছি। তো না, এখনো হয়নি। 65 সালে তো একটা
বিদ্রোহ হয়েছিল বালুচিস্তানে, যেটা হয়েছিল জেনারেল জিয়া খান খুব ব্লাডিলি সাপ্রেস হুম করেন, যেই কারণে তার নাম ছিল বুচার অফ বালুচিস্তান। জি, হুম হুম তারপরে বাংলাদেশে এসে তার নাম হয়ে গেল বুচার অফ বাংলাদেশ। রাইট। যেখানে সো যাই সেখানে সে বুচার ছিল আর কি। তো এখন এই যে রোড ম্যাপের কথা বললেন তরুণ ঘোষ, সাবির মুস্তাফা, আপনার কাছে কি মনে হয় এটা কি ভারতের এটা স্বপ্ন? এটা আমার মনে হয় একটু একটু কল্পনা প্রসূত। এখন পর্যন্ত বাগরাম এয়ারবেস ভারতকে দিয়েছে এরকম কোনো প্রমাণ বা কোনো এমনকি কোনো ক্রেডিবল রিপোর্ট আমি দেখি নাই কোথাও। এবং আমাদের একজন কলিগ শুভজিৎ বাগচি, আপনি হয়তো চেনেন তরুণ ঘোষ। তিনি বিবিসি বাংলা শুভজিৎ রিপোর্ট। হ্যাঁ, চিনি চিনি হ্যাঁ, তো সে শুভজিৎ প্রায় ১ খুব মাস ভালো ছেলে, আফগান ভীষণ ভালো ছেলে। প্রায় ১ মাস আফগানিস্তানে আছেন। সে ওই ১ম আলোতে রিপোর্টিং এর জন্য গেছেন। গিয়ে এবং তাদের একজন মন্ত্রীকে ইন্টারভিউ করেছেন এবং মন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে আফগানিস্তান ভারতের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়বে না, অথবা পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধেও লড়বে না। অর্থাৎ তারা একটা ২ দেশের মধ্যে একটা নিউট্রাল অবস্থানে থাকতে চান। তো সেই অবস্থায় এটা যদি সত্য কথা হয়, তাহলে সেই অবস্থায় বাগরাম এয়ারবেসটাকে ভারতকে দেবে, আমার সেটা মনে হয় না। তবে হ্যাঁ, বালুচিস্তান, পাকিস্তানের অবস্থা বালুচিস্তানে খুবই নাজুক এবং এইটাই ভারত এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। সিন্ধ বা আজাদ কাশ্মীর বা পিওকে, পাকিস্তান কন্ট্রোল কাশ্মীর, সেগুলো পরের কথা। কিন্তু বালুচিস্তান আমার মনে হয় অনেক অ্যাডভান্স স্টেজে আছে। একটা ওখানে যে বিদ্রোহ চলছে। শুধুমাত্র চীনের একটা স্বার্থ আছে গোয়াদর পোর্ট। কারণ চীনের একটা হাইওয়ে সেই গিলগিট থেকে এসে গোয়াদর পোর্ট পর্যন্ত গেছে তাদের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অংশ হিসাবে। সেজন্য চীনের একটা বড় স্বার্থ আছে বালুচিস্তানে। সেজন্য হয়তো চীনকে কিছু ঠেস টাইট দেওয়ার জন্য হয়তো অন্যান্য দেশও ভারতের সাথে সহযোগিতা করতে পারে বালুচিস্তানে থেকে পাকিস্তানের হাত থেকে বিচ্ছিন্ন করার জন্য। কিন্তু সেগুলো আমার মনে হয় এখনো আম মানে বাস্তবায়নের পর্যায়ে ম্যাচিওর নেই। করেনি, না। ম্যাচিওর করার জায়গায় এখন আসেনি। আর ভারত তো বিশাল দেশ। ভারতের নিজেরও তো অনেক সমস্যা আছে। কাশ্মীরে সমস্যা আছে, নর্থ ইস্টে সমস্যা আছে এবং ভারতের তারপরে তাদের চীনকে নিয়ে মাথা ঘামাতে হয়। এটা তো শুধু পাকিস্তান না, চীন, এখন আবার সাবির বাংলাদেশ আরেকটা সমস্যা এসে জুটেছে। আর সো আর একটা ভারতের কিন্তু সমস্যা। সমস্যা বাড়ছে। এখন আমেরিকা যখন ভারতের সঙ্গে সামরিক চুক্তি করলো, আপনার কাছে কি মনে হয় এতে করে চায়নার সঙ্গে দূরত্ব বাড়লো নাকি কমলো? কাকে বলছেন? আপনাকে বলছি। হ্যাঁ। না, এই চুক্তি কিন্তু নতুন চুক্তি না। এটা হচ্ছে নবায়ন। এই চুক্তি আগেও ছিল, নবায়ন করা হয়েছে এবং কিন্তু অনেক ভারতেরই অনেক মানে অ্যানালিস্ট এটাকে পছন্দ করছেন না। যেমন প্রবীণ সোনি বলে একজন অ্যানালিস্ট আছেন, সামরিক বিশ্লেষক। তিনি মনে করছেন যে এই চুক্তি নবায়ন করা উচিত হয়নি। কারণ ভারতকে যেরকম রোল পাওয়া উচিত আমেরিকার সাথে মানে সমান, সেই রোলটা এই চুক্তি দেয় না। হ্যাঁ? এবং মনে করে যে ভারতের জন্য খারাপই হবে এই চুক্তি। আর চায়নার সাথে আমেরিকার যেটা হচ্ছে সেটা হচ্ছে একেবারে বাণিজ্যিক ব্যাপার। চায়না কিন্তু অন্য স্ট্র্যাটেজিক ব্যাপারে আমেরিকার সাথে কোনো আলোচনায় যাচ্ছে না। এবং আপনি দেখেন সম্প্রতি যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে মিটিং হয়ে গেল, সেখানে তো নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। তিনি জিনপিং এর সাথে বৈঠক করেছেন এবং আমার মনে হয় চীন এবং ভারত কিছুটা ওই তাদের সম্পর্কটা যে শীতলতা কাটিয়ে একেবারে উষ্ণ না হলেও একটা ওয়ার্কিং রিলেশনশিপে আনার চেষ্টা করছে। যাতে ভারতকে ভারত আর আমেরিকার গুটি, চায়নার বিরুদ্ধে আমেরিকার গুটি হিসেবে খেলতে চাইবে না। এখন আমি জানি না এটা কতদূর আগাবে। কারণ ২ দেশের মধ্যে তো আম পারস্পরিক বিশ্বাস একটা অভাব আছে। না, ট্রাস্ট তো খুব স্ট্রং না। ২ দেশে যুদ্ধ করেছে এক দফা, তারপরে অরুণাচল প্রদেশ বা চীন নিজের বলে দাবি করে। ওদিকে লাদাখের কিছু অংশ আকসাই চীন দখল করে বসে আছে, যেগুলো ভারত তার বলে দাবি করে। তো এই বিষয়গুলা সমাধান না হওয়া পর্যন্ত পারস্পরিক আস্থা কতটুকু থাকবে আমি জানি না। কিন্তু তারা চেষ্টা করছে একটা কার্যকরী ওয়ার্কিং রিলেশনশিপ আনতে, মানে যাতে বৈরিতাটা কম থাকে। জি। এই যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ এর কথা বললেন সাবির মুস্তাফা, আ তরুণ ঘোষ, আপনার কাছে কি মনে হয় এখানে কি বাংলাদেশ একটা বার্গেনিং ইস্যু? না, বাংলাদেশ কোনো বার্গেনিং ইস্যু না। বাংলাদেশ হচ্ছে দাঁত হাজার চুলকানির মতো। একটা মানে আপনাকে জ্বালিয়ে মারবে, কিন্তু ক্যান্সার নয়। কিন্তু প্রতিনিয়ত আপনাকে জ্বালিয়ে মারবে।
এই দাদা যা চুলকানির মতো যদি বাংলাদেশ যদি প্রতিনিয়ত যদি খুঁচিয়ে যায়, একটা সময় কিন্তু মানুষ কিন্তু ক্ষেপে যায়, তখন একটা দেখুন সংঘাতের একটা সৃষ্টি যদি হয় তাহলে খুব খারাপ জায়গায় যাবে, যদি হয় খুব খারাপ জায়গায় যাবে। আর এমনি ভারত কখনো চাইবে না যে ভারতের বৈরী কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের ক্ষমতায় বসুক, কখনোই চাইবে না। এখন আপনি বলতে পারেন কেন? কারণ জিও স্ট্র্যাটেজিক্যালি আপনি বাংলাদেশকে দেখুন, ভারতের একদম তিন দিকে ওদিক দিয়ে ঘেরা, মধ্যিখানে বাংলাদেশটা, একদিকে হচ্ছে বঙ্গোপসাগর। এখন যদি এই যে 4000 কিলোমিটার আমরা দীর্ঘদিন ধরে এই যে একে অবহেলা করেছি, দিনের পর দিন লোক ঢুকে আমাদের ডেমোগ্রাফি পুরো চেঞ্জ করে দিয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোটারের, আপনি এই জানেন ওয়েস্ট বেঙ্গলে যে লাস্ট রিপোর্টটা আমার কাছে এখনো আছে, এই মোবাইলটার মধ্যেই আছে, আমি আপনাকে দেখাতে পারছি না। 40% ভোটার বেড়েছে গত 11 বছরে। 40% ভোটার বেড়েছে, আর ভোট বেড়েছে 13%। কি করে হয় 11 বছরে, কি করে হয়? যার জন্যই এসআইআরটা আরো বেশি করে হচ্ছে পশ্চিমবঙ্গে। আর এই পশ্চিমবঙ্গে রাজনীতির খেলা হয়েছে একেবারে 1977 সাল থেকে টানা 2000, এই 24-25 এখনো চলছে, এই রাজনৈতিক খেলা চলছে। এখানে বর্ডার পোস্ট গড়ার জন্য কোনো রকম জায়গাও দেওয়া হয়নি, না ইনফিল্ট্রেট করুক, এখানে সব ব্যবস্থা করা আছে। আধার কার্ড হয়ে যাবে, রেশন কার্ড হয়ে যাবে, আপনার প্যান কার্ড হয়ে যাবে, সব 2 নম্বর ব্যবস্থা করা আছে। তারা ভোটার লিস্টে নাম তুলে দিচ্ছে, তুলে দিয়ে ভোট নিয়ে চলে যাচ্ছে। ক্রমশ আমরা সংখ্যালঘু হয়ে যাচ্ছি। এভাবে তো চলতে পারে না। যারা আজকে এখানে এসআইআর হওয়ার পরে যারা দেখা যাবে যারা হিন্দু আছে, তাদেরকে কিন্তু কিছুই করবে না। বা 2002 সালের আগে কোনো প্রমাণপত্র যদি কেউ দেখাতে পারে, কোনো মুসলিম দেখাতে পারে, তাকেও কিছু করবে না। কিন্তু 2002 সালের আগে তার বাবা বা ঠাকুরদা বা কেউ ভোটার লিস্টে তার নাম ছিল, এইটা তাকে দেখাতে হবে, প্রমাণ করতে হবে। আর 11টা শর্ত দিয়েছে, তার মধ্যে যে কোনো 2টো শর্ত আপনাকে পূরণ করতে হবে। সেই 2টো শর্ত যারা এই ভারতবাসী তারা খুব আরামসে তারা পূরণ করে দেবে। খুব একটা হুমকি বাংলাদেশ তা নয়, কিন্তু বাংলাদেশ দাদা যা চুলকানির মতো। এই রোজকার এই বিরক্তি, এটা ভারতবর্ষ আর মেনে নেবে না। তারপরে হুমকি দিচ্ছে 50 লক্ষ জেহাদি নিয়ে ভারত গাজবায়তুল হিন্দ করবে। হাস্যকর, সবাই বলে হাস্যকর, কিন্তু ভারতের একটা অংশ যারা আছে, চরম হিন্দুত্ববাদী যারা আছে, যারা ভালো করে জানবেন, এই চরম হিন্দুত্ববাদী যারা আছে, তারা কিন্তু প্রতি মুহূর্তে সরকারকে কবজা মানে চেপে ধরছে, যে এখনো কেন করছেন। এই শেষ যে পার্লামেন্ট রাজ্যসভার যে হইচইটা হলো, বিরোধীরাও এর সঙ্গে জুড়ে গেছে। কারণ এটা রাজনীতি, এ পলিটিক্স। এইটা দিয়ে সরকারকে ঘেরা যাবে। কেন মোদি এত নরম? সরকারকে ঘেরা যাবে, সুতরাং ঘেরো, এটাও তো রাজনীতি। কিন্তু দেশের স্বার্থ যখন এসে দাঁড়াবে না, তখন দেখবেন সব বিরোধী সব এক হয়ে গেছে, এক হয়ে গিয়ে সেই শিয়ালের হুক্কা হুয়া করছে আর কি। আপনি মিউট, সুলতান। জি। সাবির মুস্তাফা, এই যখন পরিস্থিতি এবং ভারত তার ইতিহাসের সবচেয়ে বড় আকাশ মহড়া শুরু করছে, ঘোষণা দিয়েছে, বাংলাদেশ বিষয়টা কিভাবে করে নিচ্ছে? একটা কারেকশন দিই, ভারতের কিন্তু সবচেয়ে বড় মহড়া, এবং এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মহড়া ছিল 1986 সালে, অপারেশন ব্রাস ট্যাক্স। এটা তরুণ ঘোষের নিশ্চয়ই মনে আছে। 5 লাখ সৈন্য 3 মাস ধরে মহড়া দিয়েছিল পাকিস্তান বর্ডার বরাবর, এবং এক পর্যায়ে মনে হচ্ছিল 2 দেশ যুদ্ধে চলে গেল বলে। হ্যাঁ, তো এইটা এখনো, আর মানে পশ্চিম সীমান্তে যেটা হচ্ছে সেখানে মাত্র 25,000 সৈন্য ইনভলভ। আর এই ইস্টার্ন থিয়েটারে যেই বিমান মহড়া হবে, সেখানে কয়টা বিমান যুক্ত থাকবে এটা আমরা এখনো জানি না। আমরা ডিটেল জানি না ওরা কি মানে
কি সাইজ থাকবে। এখন বাংলাদেশ কিভাবে দেখবে সেটা এখনো বাংলাদেশ থেকে সেরকম কোনো প্রতিক্রিয়া হয়েছে বলে আমার জানা নেই। এবং সেজন্য আমি বলছিলাম যে বাংলাদেশে যারা নীতি নির্ধারক, প্রফেসর ইউনূসের অ্যাডভাইজার বা জেনারেল ওয়াকারের অ্যাডভাইজার, তারা এইটাকে মানে নিজেদের তাদের প্রতি বার্তা হিসেবে দেখছেন কিনা, এবং এই বার্তাটা তারা কিভাবে ডিসাইফার করবেন সেটার উপর নির্ভর করবে তারা কি প্রতিক্রিয়া জানাবে। কিন্তু আমার মতে তারা এইটা বুঝবেন যে ভারত এই বাংলাদেশের এই পাকিস্তানের সাথে যে ক্রমশ যেই সহযোগিতা, সামরিক সাইডে যে সহযোগিতা, অন্যান্য সাইড না, বাণিজ্য, সাংস্কৃতিক, মানে পিপল টু পিপল কন্ট্যাক্ট, সেটা না, এই সামরিক সহযোগিতা, এটাকে যে ভারত ভালো চোখে দেখছে না এবং ভারত এটাকে একটা হুমকি হিসেবে দেখছে, সেটা বাংলাদেশের নীতি নির্ধারকরা এখন আমার মনে হয় আরো ভালো করে বুঝবেন। এবং তাদেরকে একটা ডিসিশন নিতে হবে যে তারা কি চান ভারতের সাথে সামরিক একটা কনফ্রন্টেশনে যাক। যে ভারত বাংলাদেশকে হুমকি হিসেবে দেখলে ভারতকে তো অবশ্যই ওই ওই সীমান্তে তাদের শক্তি বৃদ্ধি করতে হবে এবং একটা আক্রমণাত্মক পশ্চার নিতে হবে। তো সেটা কি বাংলাদেশের জন্য মঙ্গলকর? আমার তো মনে হয় না। বাংলাদেশের জন্য কখনোই ভারতের সাথে একটা সংঘাতমূলক সম্পর্ক কখনোই মঙ্গলকর নয়। এখন বর্তমান যেই অন্তর্বর্তী সরকার, তারা একটা পার্মানেন্ট সরকারও না, তারা একটা নির্বাচিত সরকারও না, তারা আজ আছে 2 মাস পরে নাই। সেই সরকার কি পদক্ষেপ নিবে? আগামী সরকারকে কি তারা এমন একটা সিচুয়েশন দিয়ে যাবে যে সিচুয়েশনে তাদেরকে তার মানে একটা যুদ্ধের মধ্যে পড়ে যেতে পারে? আমার মনে হয় কোনো রাজনৈতিক দলই সেটা অ্যাকসেপ্ট করবে না। বিশেষ করে যারা নির্বাচনে জয়ী হওয়ার আশা রাখে, বিএনপি, তারা অবশ্যই সেটা অ্যাকসেপ্ট করবে না। সেজন্য আমার মনে হয় সরকারকে খুব সতর্কভাবে এটা দেখতে হবে এবং তারা পাবলিকলি কোনো প্রতিক্রিয়া জানাবে কিনা আমি জানি না, হয়তো জানাবে না। সাবির ভাই, এমনিতে শুরু থেকেই আসলে এই গত 15 মাসে আমরা বহুভাবে মানে নানান প্রক্রিয়ায় শুনেছি যে এই সরকার আসলে নির্বাচন দেবে না, দিতে চায় না। নানানভাবে তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে যাতে করে তারা ক্ষমতায় দীর্ঘদিন থাকতে পারে। তো এই সময়ের মধ্যে আপনিও নিশ্চয়ই খবরগুলো দেখেছেন যে 10,000 বেসামরিক মানুষকে, তরুণকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, রাইট? আপনি নিশ্চয়ই এটাও দেখেছেন যে জামায়াতের নেতা কি মোহাম্মদ তাহের, তিনি আব্দুল্লাহ তাহের, তিনি ঘোষণা দিয়েছেন যে 50 লাখ তাদের কর্মী আছে, ভারত আক্রমণ করবে। দেশের মধ্যে অসংখ্য অস্ত্র আছে, থানাগুলো লুট হয়েছে, সেই লুটের অস্ত্র আছে, বিদেশ থেকে অস্ত্র এসেছে বলেও অভিযোগ আছে। ফলে সব মিলিয়ে আমরা কি একটা এমনিতেই সরকারের ধরেন মাহফুজ আলম থেকে শুরু করে অনেকেই অনেকদিন ধরে একটা যুদ্ধের কথা কিন্তু বলে আসছে, গৃহযুদ্ধ কিংবা যুদ্ধ, নানান ভাবে আমরা দেখলো, আমরা কি সেটার দ্বার প্রান্তে পৌঁছে গেছি? সেটার তো একটা আশঙ্কা আমার মনে হয় বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আপনি যেটার কথা বলছেন যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তারা 9,000 তরুণকে সেলফ ডিফেন্স ট্রেনিং দেবে, জুডো, কারাটে, কিন্তু অলসো ফায়ার আর্মস। এখন ফায়ার আর্মস ট্রেনিং মানে তাদেরকে দিবে কেন? ফায়ার আর্মস ট্রেনিং তো দিবে হচ্ছে মিলিটারি, যারা মানে মিলিটারিতে জয়েন করবে বা রিজার্ভিস্ট হবে তারা ফায়ার আর্মস ট্রেনিং পাবে। এখন তারা কিভাবে চুজ করছে এই 9,000-কে? কার সুপারিশে এই 9,000 আসছে? মানে কি প্রসেসের মধ্যে দিয়ে তাদেরকে সিলেক্ট করা হলো? সবই কিন্তু মানে অজানা এবং ব্যাপারটা খুবই অস্বচ্ছ। এবং এটা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় কেন এর মধ্যে ইনভলভড? এটা তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যাপার, বা বড়জোর অভ্যন্তরীণ নিরাপত্তা যারা দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা তো কোনোভাবেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হতে পারে না। কিন্তু এটা কারণ হচ্ছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের যেই উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি এই উদ্যোগটা নিয়েছেন। তো মনে হচ্ছে যেন অনেকেই বলছে এই বাহিনীর নাম দিচ্ছে আসিফ বাহিনী। এটা বোধহয় মানে লোকের মুখের কথা। আমার মনে হয় সে নিজের থেকে এটাকে আসিফ বাহিনী বলছে না। এবং তিনি বলছেন যে এটা ভবিষ্যতে একটা মানে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করারও পরিকল্পনা থাকতে পারে। কিন্তু সেই পরিকল্পনাটা তো আসবে সরকার প্রধানের দফতর থেকে। ক্রীড়া মন্ত্রণালয় থেকে তো এই ধরনের কথা আসতে পারে না। তো সেজন্য আমার কাছে মনে হয় এখানে কিছু রাজনৈতিক ব্যাপার জড়িত আছে, যে এটা কি নতুন একটা পেটোয়া বাহিনী হতে যাচ্ছে নাকি? হ্যাঁ, যেটা অন্য কাজ করবে, মানে ঠিক ডিফেন্সের কাজ না, কারণ এটা তো ডিফেন্স মিনিস্ট্রির কোনো ব্যাপার না, এটা অন্য কাজ করবে। তো সেটা হচ্ছে একটা আশঙ্কা। এটা ভারতের জন্য যত না হুমকি, আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া যারা যুক্ত, রাজনৈতিক দলগুলো, তাদের জন্য আরো বেশি এটা শঙ্কাজনক বলে আমি মনে করি। আমার মনে হয় না ভারত খুব একটা বিচলিত হবে যে
যুব ক্রীড়া মন্ত্রণালয় কয়েক হাজার ছেলেকে রাইফেল শুটিং প্রশিক্ষণ দিচ্ছে। সো এটা আমি মনে করি এটা অভ্যন্তরীণ রাজনীতির জন্য খুবই একটা মানে অশনি সংকেত। আপনি শুধু একটা জায়গা সিঙ্গল আউট না, অনেকগুলো বিষয়টার সঙ্গে সরাসরি জড়িত। এর মধ্যে ধরেন ভারত অভিযোগ করছে বাংলাদেশের সীমান্তে বিভিন্ন রকম জঙ্গি ঘাঁটি তৈরি হয়েছে। তরুণ ঘোষ, আপনি যদি আমাকে এই ব্যাপারে বলতেন একটু যে এরকম কোনো লেগ ওয়ার্ক ভারতের তরফ থেকে আছে কিনা, বাংলাদেশে কোথায় কি হচ্ছে। আমি শুনছিলাম যে মাঝে যে 4 জন ভারতীয় সেনা কর্মকর্তা এসেছিলেন তারা এই ব্যাপারে কিছু বলেছেন। হ্যাঁ, 4 জন সেটা করতে আমাদের মিলিটারি ইন্টেলিজেন্সের গেছিলেন, গিয়ে ম্যাপ ট্যাপ দিয়ে স্যাটেলাইট ইমেজ টিমেজ নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছে এখানে এই আছে ওখানে ওই আছে, সব নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছে। বাংকার ফাঙ্কার কোথায় কি হয়েছে লালমনিরহাটে সব দেখিয়ে দিয়েছে। আপনাদের কাগজেও বেরিয়েছে, আমাদের কাগজেও বেরিয়েছে, সব ছাপার অক্ষরে লেখা রয়েছে। আমার বলার উপরে কেউ যায় আসে না। কিন্তু আমার যে কথাটা বলার সেটা হচ্ছে যে আজকের দিনে এই যে যুদ্ধ হয় সেটা কিন্তু সবসময় বুটস অন গ্রাউন্ডসে হয় না। পাকিস্তানের মধ্যে কি ভারতবর্ষ ঢুকেছিল? ঢোকেনি, এমনকি এয়ার স্পেসে পর্যন্ত যায়নি। ওই সীমান্ত দাঁড়িয়ে রাফাল ওখানে মেরে দিয়েছে, মেরে দিয়ে সমস্ত 11টা এয়ারবেস ধ্বংস করে দিয়েছে, নূর খানটাকে ডিস্ট্রয় করে দিল। আর আমাদের ব্রহ্মসের যে আপনার অ্যাকুরেসি সেটা হচ্ছে +/- 1 মিটার। ওখানে একটাই এই মানে পুরো এত সুরক্ষিত ভাবে এটা তো আমেরিকা করেছিল। ওখানে তো আমেরিকার পুরো সোলজার থেকে আরম্ভ করে বিজ্ঞানী টিজ্ঞানী সব ছিল, সব মারা গেছে। তো একটা 6.5 ফুট বাই 4 ফুট একটা ভেন্ট ছিল, ঢোকার আর কোনো রাস্তা ছিল না। ওই 6.5 ফুট বাই 4 ফুট ভেন্টের মধ্যে দিয়ে আপনার ওই ব্রহ্মসটাকে গলিয়ে দিয়েছে, নিচে গিয়ে পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এবং তারপরে আর ওখান থেকে বডিগুলোকে বার করে নিয়ে ওখান থেকে রোলার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। দিয়ে এখন নতুন করে আবার এখন নূর খান এয়ারবেস আমরা খবর পাচ্ছি নতুন করে আবার তৈরি হচ্ছে। তো এখন আর ওই আপনার ওই গোলাগুলি চালিয়ে হাতাহাতি যুদ্ধ ওইগুলো এখন করতে হয় না। এখন সুইচ টিপে যুদ্ধ হয়, এখন স্যাটেলাইটে যুদ্ধ হয়। ওই কে কি প্রশিক্ষণ দিল, কে জেহাদি এলো তরোয়ার নিয়ে ঘোড়ায় চেপে চলো আমরা যাব দিল্লি জয় করতে, ওই যুদ্ধ এখন তো আর নেই। ফলে মানে এখন এই যে কাজগুলো করছেন যারা করছেন তারা তো মানে প্রকাশ স্বর্গে বাস করছেন। জি। ভারত যদি মারে ভারত সীমান্তে বসে মারবে, ওই এর থেকে বসে মারবে কি বলে 7 সিস্টারে বসে মারবে, ত্রিপুরায় বসে মারবে, এগুলো কিছু যাকে বলে করতে পারবে না। সার্জিক্যাল স্ট্রাইক, তাই তো? আপনাদের হ্যাঁ আপনাদের এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশে কিছু আছে? যাদের ছিল তারা কিছু করতে পারলো না। ওখানে আমেরিকান এয়ার ডিফেন্স ছিল, পাকিস্তানে চীনের এয়ার ডিফেন্স ছিল, আকাশদের কিন্তু সব এয়ার ডিফেন্স ভেঙে দিয়েছে। তার কারণ হচ্ছে আমরা যে সবাই জিপিএস ব্যবহার করি, জিপিএসটা ব্যবহার করি আমরা গ্লোব অনুযায়ী, জিপিএসটা তৈরি হয়েছে গ্লোব অনুযায়ী। আর ভারত আকাশতীর তৈরি করেছে অ্যাটলাস ম্যাপকে ফেলে। আপনি যদি গ্লোবে যদি গ্রিনল্যান্ডকে দেখেন দেখবেন আফ্রিকার থেকে গ্রিনল্যান্ড ছোট। অ্যাটলাস ম্যাপে যদি আপনি দেখেন তাহলে দেখবেন আফ্রিকা থেকে গ্রিনল্যান্ড বড়। ফলে যে জিপিএস এর যে আপনার ট্র্যাক আর আকাশ তীরের ট্র্যাক দুটো মিল খাচ্ছে না, ফলে ধরতে পারছে না বলেই ওই কোনো এয়ার ডিফেন্স কাজ করেনি, সব কটাকে মেরে শেষ করে দিয়েছে। একটা পদাতিক সৈন্যও কিন্তু ভেতরে ঢোকেনি। বুঝতে পেরেছি। বাংলাদেশকে যদি মারতে হয় তাহলে পরে বাংলাদেশকে মারতে হলে পরে ভারতকে ঢুকতে হবে না ভেতরে, ওই বর্ডারে বসে বসেই মেরে দেবে। রাফাল ওখানে দাঁড়িয়ে রাফাল মেরে দেবে। আমি চাই এটা না হোক, কারণ একটা যুদ্ধ বহু মৃত্যু ডেকে আনে, বহু রক্তক্ষয় হয়।
সাবির মুস্তাফা, এরকম কি আশঙ্কা আছে নাকি কি বাংলাদেশ ভারত যুদ্ধ? সার্জিক্যাল স্ট্রাইকের? বাংলাদেশ ভারত যুদ্ধ এখন দেখেন, আমার মনে হয় কি এই অপারেশন সিন্দুরের পর যেটা বোঝা গেল, সিঁদুর না ও ও সিন্দুর, আমি একটু বলে নেই এখন ভারত যেই এই অপারেশন না, এই মহড়ার যে নাম দিয়েছে এটা কিন্তু সিন্দুর 2 না, এই মহড়ার নাম হচ্ছে ত্রিশূল। না, ত্রিশূল তো, কিন্তু আজকে ত্রিশূল এইটাকে কেন তারা তখন আজকেও আমি বলেছি, ত্রিশূল কেন সেটাও আমি বলে দিয়েছি আজকে। বলেন তো কেন? তিন বাহিনী যৌথ মহড়া, সেই কারণে। না 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 না, ত্রিশূলটা হচ্ছে একটা আঙ্গিক মানে ইস্যু করা হয়েছে। এদের দেবী দুর্গার হাতে একটা অস্ত্র থাকে, একদিকে বর্ষা, মাথায় হচ্ছে ত্রিশূল, যার মানে ইঙ্গিতটা করতে হয়েছে একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর মধ্যিখানে হচ্ছে গিয়ে বর্ষাটা, এটা হচ্ছে ত্রিশূল। মানে অর্থ খুব খুব পরিষ্কার যে ত্রিশূলের মহড়া হচ্ছে মানে একটা পূর্ব পাকিস্তান, এখন আর বাংলাদেশ বলে না, ভারত বলে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। তো একটা হচ্ছে পূর্ব পাকিস্তানের জন্য, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তানের জন্য, আর মধ্যিখানেরটা হচ্ছে অস্ত্র। জি, তবে আমি চাইবো বাংলাদেশে যারা সরকার আছে তারা আর একটুখানি সচেতন হোক, নিজেদের কন্ট্রোল করুক, দায়িত্ববান হন, যে পরিস্থিতির মানে গভীরতা বোঝার চেষ্টা করুন। কেউই চায় না একটা যুদ্ধ হোক, বিশেষ করে একটা ছোট দেশের উপরে একটা বড় দেশ যদি আক্রমণ করে, তাহলে কিন্তু বদনামটা কিন্তু বড় দেশেরই হবে, ছোট দেশের হবে না। ছোট দেশ গিয়ে সারা পৃথিবীতে বলবে আমরা আক্রান্ত হয়েছে, আমরা ছোট দেশ বলে, তখন কিন্তু সারা পৃথিবী কিন্তু এই ছোট দেশটার পাশে দাঁড়াবে, বড় দেশটার পাশে দাঁড়াবে না। জি, সাবির আজ মুস্তাফা, সবাই কিন্তু ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে, রাশিয়ার পাশে কিন্তু কেউ দাঁড়াচ্ছে না। যাই হোক, সাবির ভাই কি বলুন। পরিস্থিতি কি এত দূর পর্যন্ত গড়াবে? সিন্দুর 2.0 যেটাকে অনেকে অনেকে বলে যে এটা হবে নেক্সট অপারেশন, তো সেটা এখন হচ্ছে না, এখন হচ্ছে মহড়াটা ত্রিশূল। তো এখন এটা ওই পর্যায়ে গড়াবে কিনা আমি জানি না, কিন্তু ভারত যেটা ঘোষণা করেছে প্রথম সিন্দুরের মাধ্যমে, যে দেশ থেকে ভারতের উপর হুমকি আসবে এই জঙ্গি বা অন্যান্য ভাবে, তারা এখন নিজ দেশে শুধু সেটার মোকাবেলা করবে না, তারা যেই দেশ থেকে এসছে, যেটা হচ্ছে সোর্স, সেই সোর্সে আঘাত হানবে। এখন এটা যদি ভারতের নতুন ডক্ট্রিন হয়ে থাকে, এবং নরেন্দ্র মোদী সরকার সেটাই বলার চেষ্টা করছে যে পহেলগামের পরে তারা এই সিন্দুর অপারেশন করেছে ওই ডক্ট্রিনটাকে এস্টাবলিশ করার জন্য। এখন পাকিস্তান সেটার আবার একটা কাউন্টার দিয়েছে যে আমরা ভারতের 5টা এয়ারক্রাফট শুট ডাউন করেছি, সো আমরাও পাল্টা আক্রমণ করব যদি ভারত আমাদেরকে আক্রমণ করে। বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো, যদি ভারত যদি মনে করে যে আসলেই বাংলাদেশ সীমান্তে ভেতরে কোনো ঘাঁটি তৈরি হচ্ছে যেখানে কোনো জঙ্গি যারা আর কি ভারতে গিয়ে নাশকতামূলক কাজ করবে, এবং ভারত যদি বাংলাদেশকে বলে এই ঘাঁটিগুলা নির্মূল করাতে না পারে, তাহলে আমার মনে হয় সিন্দুরের মতো ভারত ওই ঘাঁটিগুলায় আক্রমণ চালানোর পরিকল্পনা করতে পারে, কারণ এটা ভারতের এখন একটা এস্টাবলিশ ডক্ট্রিন। তো এটার কোনো হেরফের হবে না। সো বাংলাদেশকে ওইভাবে চিন্তা করতে হবে যে যদি তারা ঘাঁটি অ্যালাউ করে বাংলাদেশের মাটিতে, ভারত বিরোধী ঘাঁটি, যেখান থেকে রোহিঙ্গা হোক বা অন্য কোনো জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী ভারতে গিয়ে সীমান্ত ক্রস করে ভারতে গিয়ে আক্রমণ চালাবে, অপারেশন চালাবে, তখন ভারতের একটা আক্রমণ তারা এক্সপেক্ট করতে পারে। দিস ইজ দ্য ইন্ডিয়ান ডক্ট্রিন, এবং এটা হবে। আমার মনে হয় না এটার থেকে কোনো ব্যত্যয় হবে। ভারত এটা মানে করবে, হয়তো অ্যানাউন্স করবে না, হয়তো করে চুপ করে বসে থাকবে, বাট এটা হবে। তাহলে আমাদের সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিক্রিয়াটা কি হবে? আমাদের তো কোনো ডিফেন্স সেই অর্থে কি আছে? না, এখন সেই জন্যই তো বাংলাদেশে অনেক শোরগোল শোনা যাচ্ছে, তারা চায়না থেকে JC-10 এয়ারক্রাফট কিনবে, আবার শোনা যাচ্ছে তারা ইটালি থেকে টাইফুন এয়ারক্রাফট কিনবে। তো এইগুলো তো হতে হতে আরো 5-6 বছর লেগে যাবে। এগুলো তো হুট করে আপনার দোকানে পাওয়া যায় না যে শেলফ থেকে নিয়ে এই যে না একটা ফাইটিং এয়ারক্রাফট, এটা অর্ডার দিতে হয় এবং অনেক বছর লাগে এটা তৈরি করতে, এবং অর্ডারের পর এরা কাজ শুরু করে। কাজেই এই তোড়জোড়টা চলছে এখন। বাংলাদেশ মনে করছে যে তাদের এরকম একটা, বা বাংলাদেশে কিছু কিছু গোষ্ঠী মনে করছে যে এরকম একটা প্রতিরক্ষা ব্যবস্থা তাদের প্রয়োজন,
কারণ ভবিষ্যতে ভারতের সাথে সম্পর্ক ওই পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু এই মুহূর্তে যদি হয়, এই মুহূর্তে পাকিস্তানের যেই ক্যাপাবিলিটি ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সকে মোকাবেলা করার, বাংলাদেশ এয়ারফোর্সের সেই ক্যাপাবিলিটি আছে বলে আমার মনে হয় না। আর যেটা তরুণ ঘোষ নিজে বললেন, ভারত তো আর বাংলাদেশের আকাশ সীমার ভেতরে উঠে ঢাকা আক্রমণ করবে না। তারা যদি কিছু আক্রমণ করে তাহলে ঠিক নির্দিষ্ট যেসব ঘাঁটি থেকে তারা মনে করে বা তাদের কাছে প্রমাণ আছে যে ভারতের বিরুদ্ধে নাশকতামূলক কাজ করানো হচ্ছে, ওই ঘাঁটিগুলোতেই তারা আক্রমণ করবে এবং সেজন্য বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করার কোনো প্রয়োজনই হবে না। ওই যে টার্গেট করে আরকি তারা কাজটি করবে। সেক্ষেত্রে ম্যাপিং আমেরিকার করা আছে, ভূমিকা ম্যাপিং করা আছে, সব ম্যাপিং করা ম্যাপিং আছে। করা আছে। কোথায় আছে? আপনি বলছিলেন রংপুরের দিকে না আ আমি এটা জানবো না। হুম। আমি এটা জানবো না। এক্ষেত্রে ভারত আর যতটুকু জানি বলবো না। এক্ষেত্রে আমেরিকার ভূমিকাটি কি হবে? আহ কাকে বলছেন? এটা কাকে বলছেন? আমি যদি বলি যে ডোনাল্ড ট্রাম্প তখন মানে মানে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করবে এবং বলবে যে তিনি যুদ্ধ থামিয়ে দিয়েছেন। তার একটা নোবেল প্রাইজ দরকার এখন। যেটা যেটার জন্য উনি ভারতের উপর খুব ক্ষেপলেন। কারণ ভারত এই কথায় বলতে রাজি হয়নি যে তার ফোন কলের কারণেই যুদ্ধ থেমেছে। এটা পাকিস্তান মানে জোর দিয়ে বলেছে, কিন্তু ভারত বলছে না, এটা হয়নি। ঘটনাটা সেরকম না। ট্রাম্পের সাথে কোনো কথা হয়নি। কিন্তু ট্রাম্প এটা ডেফিনিটলি যদি কোনো শুটিং ওয়ার হয় ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে, ডেফিনিটলি ট্রাম্প টেলিফোনটা তুলে দুই রাজধানীতেই ফোন করে বলবেন যে থামাও, এবং তারপরে সাংবাদিকদের বলে আমি থামিয়ে দিয়েছি, আমার নোবেল প্রাইজ কই। না, কিন্তু মানে আমি এতটা হালকাভাবে দেখতে চাচ্ছি না। যদি এরকম হয় এটা তো আর যুদ্ধ হবে না। এটা একতরফা হবে বলে আমার মনে হয়। আমার মনে হয় না যে এটা এমন যুদ্ধ হবে যে ভারত বাংলাদেশকে আক্রমণ করছে। হুম, হুম। ঢাকায় না, আমার মনে হয় না সেরকম হবে। আমি সেজন্যই বললাম যে ভারত যদি আক্রমণ করে তাহলে ওই নির্দিষ্ট লক্ষ্যবস্তু যেটা তারা মনে করে যে সেখান থেকে জঙ্গিরা ভারতে প্রবেশ করে নাশকতামূলক কাজ করছে, সেই লক্ষ্যবস্তুর উপরে আক্রমণ হবে। তো সেখানে বাংলাদেশকে লক্ষ্য করে আঘাতটা হানা হবে না, আঘাতটা হানা হবে ওই জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে। একটা ওই ঘাঁটি যদি বাংলাদেশেই থাকে তাহলে কি বাংলাদেশ লক্ষ্য না? এখন বাংলাদেশ এটাকে নিজের উপর আক্রমণ মনে করে এটা ভারতের আক্রমণ মোকাবেলা করার চেষ্টা করতে পারে, যেটা পাকিস্তান বিমান বাহিনী করলো সিন্দুরের সময়। বাংলাদেশ সেটা চেষ্টা করতে পারে, তাহলে হয়তো মানে মানে সংখ্যাটা আর কি ছড়াবে। ভারত যেরকম ওইটার পরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন বিরাট বড় আঘাত আসছে। হ্যাঁ, সেটা তিনি ইলেকশনের প্রেক্ষাপটে বলেছেন যে নির্বাচনকে বানচাল করার জন্য বড় আক্রমণ আসতে পারে। তো এইটা ঠিক নির্বাচনের সাথে সম্পৃক্ত হবে বলে মনে হয় না। তো উনারা এখন ওইসব কথা শুনে অনেকে মনে করতে পারেন যে একটা আঘাত উনারাই প্ল্যান করছেন, যাতে করে নির্বাচনটা বানচাল হয়ে যায় এবং কোনো মানে তারাই ক্ষমতায় থেকে যান। মানে এটা একটা মানে এটাকে বলা হয় ফলস ফ্ল্যাগ অপারেশন। তরুণ ঘোষ, এরকম কি হতে পারে? ধরেন আমরা জানি ডক্টর ইউনূস এবং তার এই যে অন্তর্বর্তীকালীন সরকার এরা হচ্ছে গিয়ে আমেরিকার বন্ধু। তো সেই ক্ষেত্রে আ ভারত যদি সত্যি এরকম টার্গেটেড হামলা করে, সেই ক্ষেত্রে কি আমেরিকা বাংলাদেশের পক্ষে দাঁড়াবে কিনা? বা এই সরকারের পক্ষে অবস্থান নেবে কিনা? কোনোভাবে তাদের ইনক্লুডেড হওয়ার কোনো সুযোগ আছে কিনা? ভারত যখন আমেরিকার সম্পর্কটা এখন কোন জায়গায় তাহলে? যখন ভারতের সঙ্গে আমেরিকার চূড়ান্ত টানাপোড়েন চলছে, সেই অবস্থায় তো ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে। ট্রাম্প অন্তত 25 থেকে 26 বার দাবি করেছেন যে আমি যুদ্ধ থামিয়েছি। আর তার উত্তর কে দিয়েছে? উত্তর দিয়েছে আমেরিকার প্রেসিডেন্টের উত্তর দিচ্ছে কি আমাদের মানে ফরেন অ্যাফেয়ার্সে একজন মুখপাত্র। তারপর যখন কারণ আমাদের বিরোধীরা সবসময় প্রশ্ন করে সরকারকে ঘেরার জন্য, যখন আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম তখন সবাই প্রশ্ন তুলেছিল যে ছবি কোথায়। কারণ পাকিস্তান বলেছিল যে এই তো কিছু কাউয়া মারা গেছে, এখানে কতগুলো গাছ টাছ পড়েছে, এই বলেছিল। সাবির ভাইয়ের হয়তো মনে থাকতে পারে। তো বালাকোট। এবারে যেটা করেছে ভারত, সেটা হচ্ছে সমস্ত স্যাটেলাইট পিকচার জোগাড় করে রেখে দিয়েছে কোথায় কোথায় মেরেছে। এবার প্রেস কনফারেন্স করে 3টে ডিজিএমওর 3 ফোর্সের পাশে 2 নারী শক্তিকে রেখে
এর মধ্যে লুকিয়ে আছে সিন্দুর। কেন আমি বলে দিচ্ছি সেটা। সিন্দুর কেন রেখে সমস্ত দুনিয়াকে পুরো একদম দেখিয়ে দিয়েছে আমরা কোথায় বেড়েছি। এবার পাকিস্তান যে দাবি করছে এবং ট্রাম্প তাদের হয়ে গলা ফাটাচ্ছেন যে 5টা রাফেল আমাদের এখানে পড়ে গেছে, ওরা বেড়ে এ করে দিয়েছে। আমাদের 140-45 কোটি দেশের লোক, এই সার্ভেটা হলে, এসআইআর হলে বুঝতে পারবো অ্যাকচুয়াল কত আমাদের জনসংখ্যা। তা এখনো ধরে চলছে 140-45 কোটি। এখানে এখন সব রিলস বানানোর জন্য সব দৌড়োদৌড়ি হয়। তা একটা রাফেল পড়া একটা ছোট বিমান ভেঙে পড়লো, তার যা শব্দ, তার যা তীব্রতা শব্দের এবং তার যা বিস্ফোরণ, ওই ছবি তো উঠবেই। ছবি কোথায়? এত বড় একটা দেশের একটা তো ছবি উঠবে, রাফেলের একটা লেজের তো ছবি থাকবে। আমরা তো ছবি দেখিয়ে দিয়েছি, ওরা দেখাচ্ছে না কেন? আর দ্বিতীয়, সিন্দুর কেন? সিন্দুর নামটা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তার কারণ হচ্ছে, যখন পেহেলগামে যখন আক্রমণটা করলো, ইতিহাসটা শুনে রাখুন, যখন আক্রমণটা করলো সে সময়তে হিন্দু রমণীরা মাথায় একটা সিঁদুরের টিপ পরে, এইখানে যারা বিবাহিত রমণী হিন্দুরা। তো তাদের মধ্যে দেখে 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 নিয়েছে কে কে সিঁদুর পরে আছেন, দেখে নিয়েছে, তাদেরকে আলাদা করেছে, তাদের হাজবেন্ডদের ডেকেছে, সামনে দাঁড় করিয়ে হাজবেন্ডদের গুলি করেছে। নরেন্দ্র মোদী তখন বলেছিলেন যে আমার মায়েদের সিঁদুর মুছেছে, তো আমি ওদের আস্ত রাখবো না। ওই জন্য নামটা দিয়েছে সিন্দুর। এই যে সিন্দুর তুমি মুছেছো, ওইটা থেকে নামটা এসছে সিন্দুর। তো এখন সিন্দুর অপারেশন এখন ঘোষিত, যেটা সাব্বির ভাই বললেন, আমি বলতে ভুলে গেছিলাম, মনে করে দিলেন সাব্বির ভাই। একটা ঘোষিত নীতি, ভারতের যদি সার্বভৌমত্ব অখণ্ডতার যদি আঘাত আসে বা হুমকি আসে, তাহলে ভারত আক্রমণ করতে দ্বিধাবোধ করবে না এবং বলবেও, মানে সাবধানও করবে না। সাবধান বাংলাদেশকে করে দিয়ে এসছে। বাংলাদেশকে 7 দিন টাইম দিয়েছিল, ওয়াকারুজ্জামান আরো 3 দিন টাইম চেয়েছিলেন, 10 দিন পার হয়ে গেছে। এবার যখন যা করার ভারত করে দেবে, জি। কারণ এই দাদা যা চুলকানি আর রাখবে না। সাবির ভাই, যদি মানে তরুণ ঘোষ তো অনেক কঠিন কথা বলে ফেলছেন, কঠিন অবস্থান বলছেন। আমি জানি না মানে কি অবস্থা আসলে, কিন্তু ধরেন আমেরিকার ভূমিকাটা কি হবে, মানে এটা কি একটু শঙ্কার বিষয় কিনা? না, আমেরিকা এর মধ্যে কোনো সাইড নেবে না। যেমন পাকিস্তান ভারতের মধ্যে তিনি ট্রাম্প একটা সাইড নিয়েছেন, কারণ যুদ্ধের পরপরই সে আসিম মুনির, পাকিস্তানের যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে লাঞ্চের জন্য হোয়াইট হাউসে দাওয়াত দিলেন, যেটা মানে সাধারণত দেওয়া হয় সরকার প্রধানকে। কিন্তু ওইটা করে তিনি সবাইকে বুঝিয়ে দিলেন যে তিনি মনে করেন যে আসিম মুনিরই আসল ক্ষমতায় পাকিস্তানে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ না। সবাই যেটা জানে যে সেনাবাহিনী চালিকা শক্তি। তো ট্রাম্প তো আর কি ওইভাবে কোনো তার ডিপ্লোম্যাটিক নাইসিটি বা কোনো নাইসিটি নাই, তো উনি জাস্ট পরিষ্কার করে দিলেন। কিন্তু ওইটা করে কিন্তু সে পাকিস্তানকে একটু বলতে পারেন যে একটু পাম্পট্টি দিল, কিন্তু তার মানেই না যে সে পাকিস্তানের পক্ষে ভারতের বিপক্ষে কাজ শুরু করে দিল। এমন কিছু সে করেনি সামরিক দিক থেকে। সে পাকিস্তানের কাছ থেকে একটা জিনিস পেয়েছে, পাকিস্তান বারবার শেহবাজ শরীফ বারবার তাকে নোবেল প্রাইজের জন্য নমিনেট করেছে এবং বলছে যে তার কারণে এই যুদ্ধটা থেমেছে, যেটা ভারত বরাবরই অস্বীকার করে। বাংলাদেশের যদি সাথে ভারতের সম্পর্ক যদি এমন পর্যায়ে চলে যায় যে সেখানে কিছু শুটিং ওয়ার শুরু হয়ে গেল, তাহলে আমার মনে হয় যে আমেরিকা এখানে একটা মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ণ হবে। এখানে সে মানে কোনো পক্ষ নেবে না, কোনো পক্ষের হাত শক্তিশালী করার জন্য এখানে আসবে না। আমার মনে হয় এগেইন সে একটা মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ণ হবে। তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে ধরেন পল কাপুর, তুলসী গাবার্ড এরকম যারা যুক্ত হয়েছেন এবং তারা কার্যক্রম শুরু করে দিয়েছেন, তাদের কি প্রভাব দৃশ্যমান হতে যাচ্ছে? তুলসী গাবার্ড আসলে বেশি মানে খুব একটা মানে প্রভাব রাখতে পারছে না আমেরিকান সরকারে। এখন প্রভাব রাখছে সবচেয়ে বেশি হলো আপনার মার্কো রুবিও, যে কিনা
তাদের পররাষ্ট্রমন্ত্রী বা সেক্রেটারি অফ স্টেট, কিন্তু তিনিও বলেন আবার হেগসেথ যিনি আর কি ডিফেন্স সেক্রেটারি, তারও বেশ প্রভাব আছে। কিন্তু তারা দুজনেই বলেন যে প্রভাব কিছু না, আসল কাজ করছেন ট্রাম্প। ট্রাম্প যা মনে করেন সেটাই তাদেরকে করতে হবে। তারপর ট্রাম্পের কিছু অ্যাডভাইজার আছে, উইটকফ বলে একজন অ্যাডভাইজার আছেন, যিনি আজকে যাচ্ছেন মধ্যপ্রাচ্যে আলোচনা করতে, পরের দিন যাচ্ছেন মস্কোতে এবং কিয়েভে আলোচনা করতে। তাহলে সে হচ্ছে তার ট্রাম্পের ট্রাবল শুটার। তো এইসব লোককে দিয়ে এখন তুলসী গাবার্ড মানে আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোর মানে সবগুলোর পরিচালক এখন, কাজেই তার হাতে ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতাটা অতটুকুই যতটুকু ট্রাম্প তাকে অ্যালাউ করবে। ট্রাম্প কিন্তু খুবই মানে তার কি নীতি হওয়া উচিত সবকিছু নিয়ে ইয়ে করবে। তা এখন তুলসী গাবার্ড যে কথাটা বলেছেন যে রেজিম চেঞ্জ বা সরকার বদলের নীতি আর আমেরিকা অনুসরণ করছে না, এটা নতুন জিনিস না, কারণ ট্রাম্প বরাবরই বলেছে যে রাষ্ট্র গঠন তার কাজ না। মানে মার্কিন সরকার কেন অন্য দেশের সমাজ গঠন করবে, রাষ্ট্র গঠন করবে? বিশেষ করে এই যে আফগানিস্তানে 20 বছর ধরে আমেরিকা চেষ্টা করলো একটা গণতান্ত্রিক সিভিল সোসাইটি তৈরি করতে এবং কোটি 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 ডলার খরচ করলো, শেষে লেজ গুটিয়ে বেরিয়ে আসতে হলো। তো এইটাই উদাহরণ হিসেবে ব্যবহার করে ট্রাম্প, যে আমরা এটা ইরাকে করেছি, আমরা এটা সিরিয়ায় করেছি, সরকার পতনের আন্দোলন মানে জন্য অনেক কাজ করেছি, সেটা আমরা আর করবো না। তো দক্ষিণ এশিয়া তো একই কাণ্ড, সে করবে না এটা। আমার মনে হয় এটা ট্রাম্পের বিশ্বাস যে সব দেশের সাথেই সে একটা ট্রানজাকশন করবে। আমার কি দরকার, আমি ওই দেশটার কাছ থেকে ওটা আদায় করব। সরকার যেই থাকুক না কেন তার কোনো মাথা ব্যথা নাই ওই সরকার কি হিউম্যান রাইটস মানে, না সে কি ডেমোক্রেটিক নাকি, ওগুলা নিয়ে ট্রাম্পের মাথা ব্যথা নাই। আমাদের মানে আমেরিকার ভিতরেই তো নানান রকম সংকট এখন চলছে, খুবই খারাপ অবস্থা, ওগুলো নিয়ে আরেকদিন শো করব। কিন্তু তরুণ ঘোষ তো বলেন তুলসী গাবার্ড শেখ হাসিনাকে ফোন দিয়েছেন। তরুণ ঘোষ আজকে আজকে আমি বলেছি জি এটা হয়েছে 3 দিন আগে, আমি আজকে জানতে পেরেছি। ফোন দিয়ে কি বলেছেন? সেটা আমি জানি না। ওকে, ফোন দিয়েছেন এটুকু আমি শুনেছি, তারপর তার ডিটেলস কিছু জানি না। ওকে, শেখ হাসিনাকে ফোন দেওয়ার কারণ কি বলতে পারবো না, আমি কি করে বলবো। একটা জিনিস অনেকেই যেটা বলছেন যে সম্প্রতি আপনি দেখলেন যে রয়টার্স, এএফপি আর ইউকে দ্য ইন্ডিপেন্ডেন্ট হুট করে একযোগে শেখ হাসিনার ইন্টারভিউ নিয়ে একই দিনে প্রকাশ করলো। তো এই জন্য অনেকে মনে করছেন যে আওয়ামী লীগ এবং তাদের যে লবিং ফার্মগুলো আছে তারা আন্তর্জাতিক পরিসরে আওয়ামী লীগের পক্ষে মানে একটা প্রচারণা কাজ হাতে নিয়েছে এবং যেটার প্রতিফলন হচ্ছে এই সাক্ষাৎকারগুলি। কারণ এই কোনো সাক্ষাৎকারই কিন্তু ফেস টু ফেস হয়নি, এটা সবই হচ্ছে ইমেলের মাধ্যমে। অর্থাৎ আমি একটা প্রশ্ন করছি, সেই উত্তর দিচ্ছে, সেই উত্তরের প্রেক্ষিতে আমার পাল্টা প্রশ্ন করার বা সাপ্লিমেন্টারি কোনো প্রশ্ন করার সুযোগ নাই, বিকজ এটা ইমেলের মধ্যে হচ্ছে। সামনাসামনি করলে আপনি সাথে সাথে একটা সাপ্লিমেন্টারি বা প্রোব করতে পারেন বা তাকে কন্ট্রাডিক্ট করতে পারেন, অনেক চ্যালেঞ্জ করতে পারেন, অনেক কিছুই করতে পারেন যেটা ইমেলে সম্ভব না। তো এই এজেন্সিগুলো রাজি হলো ইমেলে করতে। তো তার মানে হচ্ছে লবিংটা বেশ ভালোই হয়েছিল, মানে সার্থক হয়েছিল আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি থেকে। তো এটা হতে পারে যে আন্তর্জাতিক মহলে একটা চিন্তা আসছে যে আওয়ামী লীগকে বাদ রেখে যদি ইলেকশনটা করে ডক্টর ইউনূস, সেটা এই ইলেকশনটার ফলে যে ফলাফল আসবে এই জিনিসটা টেকসই হবে না। কারণ একটা ক্ষোভ, একটা বিক্ষুব্ধ অংশ সমাজে রয়ে যাবে যারা মনে করবে তাদেরকে বাদ রেখে ইলেকশন করা হয়েছে, তাদের ভিউ অ্যাকোমোডেট করা হয়নি। কাজে তারা হয়তো একটা চিন্তা আছে তাদের মধ্যে যে কি করে আমরা ইউনূসকে মানে বাধ্য করতে পারি যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচনটা করা। এখন আওয়ামী লীগ কি নির্বাচন করার মতো অবস্থায় আছে কিনা সেটা আরেকটা প্রশ্ন। কিন্তু শেখ হাসিনা ভাব দেখে মনে হচ্ছে যে তিনি চান আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক। তার রয়টার্স ইন্টারভিউ পরে আমার সেই ধারণাটাই হলো। তো এখন কিন্তু ডক্টর ইউনূসের অধীনে নয় না, সেটা তিনি বলেননি। তিনি না। বলেননি যেটা, না তিনি বলেননি। তিনি বলেছেন যে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন হয় তাহলে সেই ইলেকশনে যে সরকার আসবে সেই সরকারকে তিনি মানবেন না। কিন্তু ইলেকশন ইউনূসকে বাদ দিয়ে করতে হবে এরকম কোনো কথা কিন্তু সেই ইন্টারভিউতে তিনি বলেননি। আওয়ামী লীগের অন্য নেতারা বলছেন। উনারা কি বললেন সেটা আসে যায় না, মানে একমাত্র হাসিনাই হচ্ছে দলের নীতি নির্ধারক। তো উনি কি বললেন সেটাই হচ্ছে আসল কথা, এবং তিনি এটা বলেননি যে ইউনূসকে বাদ দিয়ে ইলেকশন করতে হবে। এটা হয়তো বিএনপি আর 2 দিন পরে বলবে যে এসব অন্তর্বর্তী সরকার বাদ দাও, একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ইলেকশন করো, কিন্তু সেটা এখন ওই পর্যায়ে আসেনি। তো
তো আমার মনে হয় যে আওয়ামী লীগ এখনো নির্বাচন করার মতো অবস্থায় নেই, তাদের সাংগঠনিক অবস্থা একেবারে ভঙ্গুর, কোথাও তারা দাঁড়াতে পারে না, ঝটিকা মিছিল 2 মিনিটের মিছিল তারপরে পালাতে হয়। সো সেই অবস্থায় সে কি করে ইলেকশন করবে আমি জানি না, কিন্তু হয়তো আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে আওয়ামী লীগকে একটা দল হিসেবে পার্টি মানে কার্যক্রম চালানোর সুযোগটা তারা চাচ্ছে, যাতে তারা একটা সভা করলেই পুলিশ এসে হামলা দিয়ে তাদেরকে ধরে নিয়ে যাবে, এই জিনিসটা যাতে থামে, যাতে তাদের নেতা কর্মীরা নিশ্চিন্তে নির্ভয়ে তাদের কার্যক্রম শুরু করতে পারে। আমার মনে হয় হাসিনার উদ্দেশ্য হচ্ছে ওইটা। ইলেকশন হয়তো তারা সেভাবে ফাইট করতে পারবে না, কিন্তু তারা চাচ্ছে একটা টু রিটার্ন টু দ্য পলিটিক্স অর দ্য পলিটিক্যাল প্রসেস। এবং এটা হয়তো এখানে কিছু পশ্চিমা দেশ, হয়তো ট্রাম্প প্রশাসন, আই ডোন্ট নো, যদি তুলসী গাবার্ড ফোন করে থাকে তো তার কি কারণ থাকতে পারে। কারণ একটাই থাকতে পারে যে হাসিনা কি করবে না করবে সেটা জানা। আর উনি জেনে কি করবেন যদি উনি সহায়তা না করতে পারেন, তাহলে তো ফোন কলের কোনো মানে থাকবে না, যদি তার কোনো ভূমিকা না থাকে। এখন আপনি বলছেন নির্বাচনের কথা, তরুণ ঘোষ তো সবসময় বলে আসেন, 15 মাস ধরেই বলছেন শেখ হাসিনা দেশে ফিরবেন, প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। তরুণ ঘোষ আজকেও বলবো আমি তাই, যে যাই বলুক, পর্দার আড়ালে অনেক খেলা হচ্ছে, অনেক খেলা হচ্ছে পর্দার আড়ালে। এই যে লবিং এর কথা সাব্বির ভাই বললেন না, ইন্টারন্যাশনাল লবিং এর পেছনে দেশগুলো যে বিলিয়নস অফ ডলার যে খরচ করে, সামনাসামনি হয়তো দেখতে পাচ্ছেন না, পেছনে পেছনে অনেক খেলা হচ্ছে। এমনি এমনি রয়টার্স এর মতো এরা এ করে না, শুধু সেখানে এন্ট্রি কেউ পায় না এই কারণে, ওটা হচ্ছে একটা এয়ারবেসের মধ্যে উনি থাকেন। কোনো কোনো কাগজ, কোনো কোনো চ্যানেল মাঝে মাঝে বাংলাদেশে তাকে কলকাতায় নিয়ে যায়, তাকে কখনো দিল্লিতে নিয়ে যায়। আসলে উনি ওইখানেই রয়েছেন, না, ইন্ডিয়ান উনি এয়ারবেসেই দিল্লিতে রয়েছেন আছেন আমি বরাবর। জানি। না, 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 উনি দিল্লিতে যে আছেন এবং তার সঙ্গে দেখা করে এসেছেন এরকম 2-1 জনের কাছ থেকে আমি শুনেছি। উনি কোনো এয়ারবেজে নেই। এয়ারবেসে আমি ছিলেন। আপনাকে বলছি উনি এয়ারবেসে, এয়ারবেসই উনি আছেন। আমি আমি যা জানি, আমি ভুল জানতে পারি, আমি বলবো না যে আমি সব ঠিক জানি, এই কথাটা আমি বলবো না, আমি ভুল জানতে পারি। না, এয়ারবেজে উনি হয়তো ছিলেন। উনি স্থানান্তর, ছিলেন না যে তা নয়। কিন্তু হ্যাঁ হয়তো বর্তমানে হয়তো হয়তো ফিরতে চান। হ্যাঁ, কিন্তু মুখোমুখি সাক্ষাৎ দেওয়া, এই দেওয়া থেকে উনি এখন এড়িয়ে গেছেন, উনি ওগুলো করছেন না। সেটা কার পরামর্শে, তার নিজের ইচ্ছায় নাকি ভারতবর্ষের পরামর্শে, তা আমি জানি না। কিন্তু সাবির মুস্তাফা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন, তরুণ ঘোষ এখনো বললেন যে তিনি এটিই বলবেন। কিভাবে ফিরবেন প্রধানমন্ত্রী হিসেবে? আমি জানি না। সরি, আমি আমি তরুণ ঘোষকে কন্ট্রাডিক্ট করতে চাই না, এটা ওনার অ্যাসেসমেন্ট। কিন্তু আমার মনে হয় না তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারবেন। আমার মনে হয় যে উনার পক্ষে আম মানে ফেরা খুবই ডিফিকাল্ট হবে। মানে ফরগেট প্রধানমন্ত্রী, উনার পক্ষে ফেরাই খুব ডিফিকাল্ট হবে আনলেস একটা আমূল পরিবর্তন আসে। বাংলাদেশে যে অবস্থা আছে বর্তমানে, সেখানে একটা আমূল পরিবর্তন আসে। তার বিরুদ্ধে যে মামলা, তার রায় হবে এই মাসে। ১ম রায় আমার মনে হয় ১৩ তারিখে, এবং ১৩ আপনি তারিখে। নিশ্চিত থাকতে পারেন যে এটা রায় হবে দোষী এবং সম্ভবত মৃত্যুদণ্ড। হ্যাঁ? কারণ এটাই তারা চায়। এই যেই আইসিটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা তাকে প্রসিকিউট করছে, তারা মৃত্যুদণ্ড চায়। ইনফ্যাক্ট চিফ প্রসিকিউটর বলেছেন যে তার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত। এখন আপনি কোথায় যাবেন? এরকম যদি অবস্থা হয় এবং আ আ বিচারকরা যদি সেই রায় দেয়, তারপরে কি হবে? তো ওই অবস্থাতে দেশে ফেরা একটু ডিফিকাল্ট। আনলেস এই যারা এখন ক্ষমতায় আছে বা ক্ষমতার আশেপাশে আছে, তাদের যদি সমূলে উৎপাটন করা হয়, only then she can return. কিন্তু সেই উৎপাটনটা করবেটা কে? তরুণ করবে ঘোষ জনগণ, করবে জনগণ। খালি পেট আর খালি পকেট মানুষকে যা শিখিয়ে দেয় না, বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে যে শেখ হাসিনা খারাপ ছিলেন, তার অনেক দোষ আছে, আমিও মানি তার প্রচুর দোষ আছে, তার কওমি মাথা হওয়ার দরকার ছিল না, তিনি অনেক দোষে দোষী। তিনি এক নিরপেক্ষ নির্বাচন করতে পারতেন, ভারত বারবার বলেছিল, 2018 থেকে বলে আসছে, 100টা সিট ছেড়ে দিতেন বিএনপিকে,
একটা সুষ্ঠু নির্বাচন করতেন। আমাদের এখানে নির্বাচনে যে কারচুপি হয় না, একেবারে আমি এই কথা কখনো বলবো না। একবারে গঙ্গা জলে তুলসী পাতা দিয়ে আমি কখনো বলবো না যে সব আমরা সৎ আর একেবারে নির্লোভ মানুষ আমরা এখানে বসে আছি। এখানেও কারচুপি হয়, কিন্তু বিরোধীদের ধাবিয়ে দিয়ে উড়িয়ে দিয়ে এইটা হয় না। গণতন্ত্রে যদি বিপক্ষ দল না থাকে, পার্লামেন্ট যদি বিপক্ষ দল যদি মুখ না খুলতে পারে, যদি দলটির উপস্থিতি না থাকে, তাহলে গণতন্ত্র কোথায় রইল? এটা স্বৈরতন্ত্র হয়ে গেল। শেখ হাসিনা এই ভুলগুলো করেছেন তো, আজকে ভুলে সেই খেসারত দিতে হচ্ছে। ভারত যখন বারবার পোক করছে, তখন উনি ভারতবর্ষের উপর বিরক্ত হয়ে গিয়ে উনি করলেন কি, উনি চায়না চলে গেলেন শেষের দিকে। তারপর চায়না থেকে অপমানিত হয়ে ফিরে এলেন একদিন আগে। ফিরে আসার পর তারপরে তো এই ঘটনা ঘটে গেল। যদি শেষ মুহূর্তে অজিত দোভাল না তুলে আনতেন, তাহলে পরে ওয়াকারুজ্জামানের প্ল্যানই ছিল শেখ হাসিনাকে ওখানেই শেষ করে দেবেন। 4 তারিখ রাত্রি 2:30টার পর থেকে আমি পুরো জেগেছিলাম, আমি পুরোটা জানি কি করে ওনাকে নিয়ে আসা হয়েছে। তা ভারত যদি তখন না করতো, কারণ দেখুন এখানে কংগ্রেসের সঙ্গে ওনার সম্পর্ক ভালো, এসপির সঙ্গে ওনার সম্পর্ক ভালো, বিএসপির সঙ্গে ওনার সম্পর্ক ভালো, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক তো ভালোই। যতবার উনি প্রধানমন্ত্রী হিসেবে আমাদের এখানে এসছেন বা ব্যক্তিগত সফরে এসছেন, সোনিয়া গান্ধীর বাড়িতে গিয়েছেন, আর সোনিয়া গান্ধীকে বলতেন এ তোমার ছেলে মেয়ে নয়, এরা রাজপুত রাজকন্যা, এরা আমার ছেলে মেয়ে, এদের বুকে জড়িয়ে ধরতেন। তাদের সঙ্গে সম্পর্কটা অন্য। ফলে কংগ্রেসও চায়, বিজেপিও চায়, জেডিইউ চায়, ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে একটা আর্থিক সম্পর্ক। এটা ওই বঙ্গবন্ধু সেই লড়াইয়ের ইতিহাস, ভারতের স্বাধীনতার যুদ্ধ করা, ওদের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ অংশগ্রহণ, আমাদের 4068 সৈনিক মারা যাওয়া, শহীদ হওয়া। আমার বড় আক্ষেপ, আমি গতকালকে একটি চ্যানেলে আমি এই লাইভ শোতে আমি বলেছি যে আপনারা এই যে 30 লক্ষ মা বোনেদের ইজ্জত গেছে, অমুক গেছে তমুক গেছে, আপনারা সবসময় বলেন। ভারতবর্ষের অবদান ইতিহাসে কিন্তু আপনাদের কোথাও লেখা নেই। একটা ইন্দিরা গান্ধীর স্মারক যেটা ছিল সেটা ছাড়া কিছু নেই। ভারতবর্ষ স্বাধীন, বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে 4068 জন সৈনিক যে শহীদ হয়েছিলেন, তার নাম পর্যন্ত আপনারা কোথাও রাখেননি। তার একটা স্মৃতিস্তম্ভ পর্যন্ত ফলক নেই যেখানে তাদের একটা সম্মান জানানোর জায়গা। 16 বছর তো ওখানে তো রাজত্ব করেছে শেখ হাসিনা। তাহলে ভারতবর্ষ যদি বলে যে শেখ হাসিনা এই এই দোষ রয়েছে, তাহলে খুব অন্যায় করবে। আপনি তো আমাকে ট্রেড ডেফিসিট নিয়ে আপনি আমাকে ধরছিলেন না লাস্ট লাইভ শোয়ে অনেকদিন আগে, তখন ট্রেড ডেফিসিট খুব হচ্ছিল ব্যাপারটা। জি, ট্রেড ডেফিসিট থাকবেই, সমতা বুঝতে পেরেছি। ভিত্তিতে হয় না। হ্যাঁ, নিঃসন্দেহে। আমি সমতার গল্প আপনারা করেন, কোন দিক দিয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে সমতা? না আকারে, না শিক্ষায়, না শিল্পে, না সংস্কৃতিতে, না কলকারখানায়, না কি আছে? আপনাদের আপনাদের একটা আইটি ইন্ডাস্ট্রি আছে? কোনো আপনাদের বৈজ্ঞানিক কোনো উদ্ভাবন হয়েছে আজ পর্যন্ত? আমাকে বলুন আপনারা। আপনাদের কোন লোকটা গিয়ে একটা বিদেশে একটা কোম্পানির সিইও হয়েছে? ও আছে, সিও আছে। ভারতবর্ষের তো এত মানুষ আছে, একজন হয়তো আছে, আরেকজন আছে, আপনার নোবেল লরিয়েট একজন আছেন। হ্যাঁ, সেটা বলতে না, পারেন, ২ জন আপনাদের বাংলাদেশি একমাত্র সিইও নোবেল আছে লরিয়েট। বিগ জায়ান্ট কোম্পানিতে আমেরিকার। হ্যাঁ। তারা আচ্ছা, বাংলাদেশ যাই হোক। থেকে যাননি, ঠিক আছে। তারা ওখানেই পড়াশুনো করেছিলেন। ভাই দাদা, আপনার দেশের লোক কত? ১৫০ কোটি। আমরা মাত্র ১৫০০ কোটি। এই তুলনা করলে হবে? আপনারাও তাহলে সমতার স্বাধীনতা কথা বলেন, হবে, আপনারা স্বাধীনতা পেয়েছেন তাহলে কবে? সমতার কথা বলেন কেন? ও, সমতা আসবে জাতি না। হিসেবে তো সমতা থাকতেই হবে নাকি বলুন? না না, একটা সমতার জাতি কথা হিসেবে, একটা বলছেন কেন? রাষ্ট্র হিসেবে পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা তো থাকতেই হবে। ওই না, জায়গাটা। শ্রদ্ধার জায়গা তো ছিল, শ্রদ্ধার জায়গা তো আপনাকে বজায় রাখতে হবে।
জি। আমি সাব্বির ভাইকে সম্মান করছি। সাব্বির ভাই যদি আমায় অসম্মান করেন, আমি কতদিন সম্মান করব? আপনি বলুন সাব্বির ভাই, আমি অযৌক্তিক কথা কিছু বলেছি? সাবির ভাই, এই যে ভারত বিরোধী একটা রাজনীতি বাংলাদেশের একদম জন্মের আগে থেকে, এর কি কোনো শেষ আদৌ কোনোদিনও হবে? দেখুন, ভারত হচ্ছে বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী এবং বৃহৎ প্রতিবেশীকে সবসময় ছোট প্রতিবেশীরা একটু খারাপ চোখে দেখে। কারণ তারা মনে করে যে বৃহৎ প্রতিবেশী তাদেরকে ডমিনেট করতে চায়। আগ্রাসী, আ আধিপত্যবাদী ইত্যাদি। সো ওই জিনিসটা কিন্তু ভৌগোলিক কারণেই আপনার ছোট দেশগুলো সবসময় তাদের বৃহৎ প্রতিবেশীর প্রতি একটা বৈরী মনোভাব পোষণ করে। আপনি মেক্সিকোতে যান, তারা আমেরিকায় গিয়ে চাকরি খোঁজে, কিন্তু আমেরিকাকে খুব একটা পছন্দ করে না। কিন্তু আমেরিকা যাবে চাকরির খোঁজে। বাংলাদেশের মানুষ ভারতকে খুব একটা ভালো পছন্দ করে না। কিন্তু ভারতে যাবে চাকরির খোঁজে, ভারতে যাবে শপিং করতে, ভারতে যাবে চিকিৎসার জন্য। হ্যাঁ? তো এগুলো তো আছেই। তারপরে আরেকটা জিনিস আছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক একটা গোষ্ঠী যারা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে ভারতকে দেখে। তাদের আপনার বৈরিতা আপনি কখনোই বদলাতে পারবেন না। এটা এটা তাদের রক্তের মধ্যে মিশে আছে। এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। আর আছে হচ্ছে কিছু রাজনৈতিক ভঙ্গি থেকে যারা দেখে, বামপন্থী বিশেষ করে। তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে ভারত একটা আধিপত্যবাদী রাষ্ট্র এবং তারা বাংলাদেশকে একটা কলোনি হিসেবে ব্যবহার করতে চায়। তো সেটা নির্ভর করবে যে তারা যেই কারণে মনে করে ভারত আধিপত্যবাদী এবং বাংলাদেশকে কলোনি হিসেবে ব্যবহার করতে চায়, সেই ফ্যাক্টর গুলা যেদিন দূর হবে, সেদিন হয়তো তাদের মতে ওই ভারত বিরোধী মনোভাবটাও কমবে। সো আমি দেখতে পাই যে মানে বাংলাদেশের মানুষ আ অনেকের মধ্যে যারা ভারত বিরোধিতা আছে, তাদের মধ্যে ওইটা কমার একটা সম্ভাবনা আছে। কিন্তু যারা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে ভারত বিরোধিতা করে, তাদেরটা কোনদিন কমবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ১৯৮৮ সালে ভারত বাংলাদেশে ছিল ওই এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে। পাকিস্তানের সাথে খেলা আমি ঢাকা স্টেডিয়ামে ছিলাম। সেদিন আমি দেখলাম যে স্টেডিয়ামের মানে বোধহয় ৯০-৯৫% দর্শক পাকিস্তানকে সমর্থন করছে। ৫% যদি ভারতকে সমর্থন করে থাকে তাও বেশি। কিন্তু ১৯৯৮ সালের দিকে যখন সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, আজহারউদ্দিন এরা খেলে ভারত টিমে, তখন আমি দেখেছি আ ঢাকার স্টেডিয়ামে অন্তত ৫০ ভাগ দর্শক ভারতকে সমর্থন করছে। তো এটা কিন্তু পাল্টায়, মনোভাব পাল্টায়। এটা পরিস্থিতির উপর মনোভাব পাল্টায়। এখন সেটার জন্য যেরকম বাংলাদেশকে কাজ করতে হবে, ভারতকেও কিন্তু কাজ করতে হবে। কারণ ভারতের অনেক কিছু বাংলাদেশের মানে মনে করে যেটা একটা আধিপত্যবাদী মনোভাব। সেইটা ভারতকেও চিন্তা করতে হবে যে বাংলাদেশ তাদের প্রতিবেশী এবং বাংলাদেশের আম তরুণ ঘোষ যেটা বলছেন যে অনেক দিক থেকে বাংলাদেশ মানে কোন দিক থেকেই বাংলাদেশ সমকক্ষ না ভারতের। শিক্ষা-দীক্ষা, শিল্প-বাণিজ্য কোন দিক থেকে না। সেজন্য বাংলাদেশ ভারতের সাহায্য দরকার। হ্যাঁ, বাংলাদেশকে বাজার হিসেবে ট্রিট করলে সেই মনোভাব দূর হবে না। তো বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস আছে মানে একটা ধারণা আছে যে বাংলাদেশকে ভারত একটা বাজার হিসেবেই ট্রিট করে। এইটা থেকে একটু দূরে যেতে হবে। সো তরুণ তারপরে ঘোষের আমার মনে হয় একটু আ এই ভারত বৈরিতা একটু কমবে। আর গত ১৫ বছরে যেটা হয়েছে অনেকেই যেটা বলেন যে ভারত শেখ হাসিনাকে এত বেশি সমর্থন দিয়েছে যে তারা এটাকে আ মানে কি বলবো? যে মনে করছে এটা ভারত নিজের স্বার্থের বিরোধী কাজ করেছে। বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ তো বটেই, নিজের স্বার্থ বিরোধী কাজ করেছে। কারণ জি, তারা তাদের সবকিছু একটা ঝুড়িতে রেখে দিয়েছে শেখ হাসিনা। অ্যাজ ইফ বাংলাদেশে আর কোনো মতবাদ নেই, কোনো রাজনৈতিক দল নেই, কোনো শক্তি নেই। তো এইটা নিয়ে অনেকেই ক্ষুব্ধ ছিল ভারত এবং সেটা একটা ভারত মানে বিরোধিতায় প্রকাশ পেয়েছে এই গত জি, ১ বছরে। জি। তরুণ ঘোষ, জি বলুন। এখানে সাব্বির ভাইকে আমি একটা কথা বলবো যে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল, বিএনপির সঙ্গেও কিন্তু ভারত ঘর করেছে। বদলে বিএনপি কি দিয়েছে? ১০ ট্রাক অস্ত্র পাঠিয়েছিল। হুম, ট্রাস্ট ফ্যাক্টর একটা ব্যাপার আছে। ট্রাম্প যেমন ট্রেড ডেফিসিট কমে যাচ্ছে, কিন্তু যেটা ট্রাস্ট ডেফিসিট, যেটা ৫৫ বছর ধরে তৈরি হয়েছিল আমেরিকা ভারতের মধ্যে ট্রাস্ট, সেই ট্রাস্ট ডেফিসিট কি মেটানো যাবে আপনি বলুন তো? হুম, এটা তো কোনো পয়সা দিয়ে হয় না। সম্পর্ক বছরের পর বছর কাজ করতে করতে সম্পর্ক তৈরি হয়। আপনার সঙ্গে এক আলাপে কিন্তু আমি আপনাকে পুরো জানতে পারবো না, আপনি আমাকে পুরো জানতে পারবেন না। সম্পর্কটা তৈরি হতে সময় লাগবে।
এই ট্রাস্টটা চলে গেছে, যার জন্য আওয়ামী লীগ যখন ছিল ওই 4000 কিলোমিটারের ওপরে বর্ডার কিন্তু ওপেন রেখে দিয়েছিল এবং এত সুবিধে দিয়ে রেখে দিয়েছিল। এখন সেই ট্রান্সশিপমেন্ট বন্ধ থেকে আরম্ভ করে সমস্ত কিছু যখন পরপর বন্ধ হচ্ছে, তখন একে একে তখন বুঝতে পারছে যে শেখ হাসিনা কতটা সুবিধে আদায় করে নিয়েছিলেন। হুম শেখ হাসিনাকে সবসময় কাঠগড়ায় দাঁড় করানো হয়, কিন্তু আজ পর্যন্ত $16 বিলিয়ন তো 6 বিলিয়নও দেখাতে পারলো না, 6 মিলিয়নও দেখাতে পারলো না যে সে শেখ হাসিনা নিয়ে চলে গিয়েছেন। উল্টে নিজেরা পকেট ভরে নিয়ে যে যার বিদেশে অর্থ পাচার করছে। এই চোর বাটপার ছ্যাচ্চর গুলো এই নোবেল জয়ী ইউনূসের অধীনে। আপনি ভদ্র মানুষ সাব্বির ভাই, আপনি হয়তো বলবেন না, আমি অত্যন্ত অভদ্র মানুষ এবং ঠোঁট কাটা, আমি বলে দিই, এবং আমাকে কেউ থামাতে পারবে না। আমি এবারে দুই একবার আমাকে সরকার পক্ষ থেকে দুই একবার আমাকে এরকম বকাঝকাও হয়েছে, তাই বলে দরকার হলে বন্ধ করে দেবো, কিন্তু আমি আমার মুখ কাটা আছে, আমার মুখে যা আসবে আমি বলে দেবো, সত্যি কথা বলবো, যা আসবে বলে দেবো। আর কেন আমি ওইটা বলি শেখ হাসিনা আসবেন ঠিক এই লাইভে, সেটা বলা উচিত নয়, আমি বলবো না, লাইভ শেষ হলে আমি আপনাকে বলবো। না 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 একটু বলেন আমার দর্শকদের সঙ্গে যতটুকু বলা যায়, যতটুকু বলা যায় ওইটুকু বলেন। না 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 ওটা 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 গভর্নমেন্টের ব্যাপার, আমি বলতে পারবো না, ও আচ্ছা। এটা গভর্নমেন্টের ব্যাপার। হুম কিন্তু যুদ্ধ একটা বেঁধেই যাচ্ছে এই তো। সেটা এখনই বলা যাচ্ছে না। দেখুন এক্সারসাইজ যেটা সাব্বির ভাই বললেন, এক্সারসাইজ হতে 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 যদি দুম করে হয়ে যায় তাহলে কিছু করার নেই। কারণ এমন একটা কোন চর্চা করে রেখে দিয়েছে না ভারতকে, যে ভারতের ভেতরে এখন জনতা ফুঁসছে, মোদির ওপরে চাপ তৈরি হচ্ছে। আর মেন যে রুলিং বিরোধী দল সেটা হচ্ছে কংগ্রেস, তার সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ভালো, তাদের সংখ্যা তো নেহাত কম নয়। বাইরে জনতার চাপ, এদিকে বিরোধীদের চাপ, এদিকে মোদিকে তো তুলসী একটা গাবার্ডও ডিসিশন ফোন তো করেছে, মোদিকে নিতে হবে। এদিকে তুলসী হ্যাঁ গাবার্ডও ফোন ফোন করেছে, করেছে। তো ফোন করেছেন সে, আমি জানি না, ফোন করেছেন শুনেছি আমি, এই পর্যন্ত আমি ওইটুকুই বলেছি তুলসী আবার ফোন করেছেন, কি বলেছেন আমি জানি না। জি দেখা যাক। আর আমার সঙ্গে কোনোদিন শেখ হাসিনার কথা হয়নি, আমি তাকে কোনোদিন টেলিফোনও করিনি, তার সঙ্গে কোনোদিন আমার যোগাযোগ হয়নি। যদি মিথ্যে কথাই বলতে হতো তাহলে আমি অনেকবার বলতে পারতাম ভারতে উনি বসে আছেন, ওনার সঙ্গে আমার সপ্তাহে 7 দিন কথা হয়, তো বলে লাভ নেই, মিথ্যে জি বলতে যাবো কেন। জি আমি শেষ করব। সাবির মুস্তাফা আপনার কাছে শেষ প্রশ্নটি রাখছি, আপনাকে দিয়ে আপনার উত্তরটি দিয়ে শেষ করব। সেটি হচ্ছে যে এই যে একটা পরিস্থিতি, আসলে আমি তো বলবো একটা উত্তেজনাকর পরিস্থিতি, একটা নীরব উত্তেজনাকর পরিস্থিতি। বাংলাদেশ সরকারের তরফ থেকে আপনার কি মনে হয় কোন রকম কোন দায়িত্বশীল ভূমিকা তৎপর